Hello everyone, welcome to this hands-on AWS class today. I am excited to begin this learning journey. So let's get started to engage with today's topic. লোড ব্যালেন্সিং এর মধ্যে আছে ইলাস্টিক লোড ব্যালেন্সার। তো দেখেন এখানে কি কি করব আমরা। ক্রিয়েট অ্যান অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, ক্রিয়েট নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, ক্রিয়েট লোড ব্যালেন্সার টার্গেট গ্রুপ, তারপরে অ্যাভেলেবিলিটি জোন সিকিউরিটি গ্রুপে সেই আপডেট করব। তারপর রেজিস্টার টার্গেট করব, অর্থাৎ টার্গেট গ্রুপ করে সেটার ভিতরে টার্গেটকে অ্যাড করব, ওটাকে বলে রেজিস্টার বা অ্যাটাচমেন্ট। এরপরে অ্যাসোসিয়েট করব গ্রুপ, তারপরে এসটিডিপি লিসেনার ক্রিয়েট করব, এসটিটিপিএস লিসেনার ক্রিয়েট করব, এগুলো আমরা করব। হ্যাঁ, এসএসএল সার্টিফিকেট এসিএম থেকে অ্যাটাচ করব, এই সমস্ত জিনিস, ঠিক আছে। এখানে তিনটে প্রজেক্ট আছে। লোড ব্যালেন্স বিটুইন টু ওয়েব সার্ভার, আমাদের দুইটা ওয়েব সার্ভার ক্রিয়েট করব, সেই ওয়েব সার্ভার দিয়ে আমি লোড ব্যালেন্সিং আপনাদেরকে করে দেখাবো যে দুইটার মধ্যে লোড ব্যালেন্স হচ্ছে। প্রজেক্ট নাম্বার 2, লোড ব্যালেন্স বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার। আগের ওয়েব সার্ভারটা হলো এইচটিটিপি, আর পরেরটা হবে সিকিউর, দুটোটাই সিকিউর হবে। এরপরে লোড ব্যালেন্স বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার আন্ডার সিডিএন, তখন সিডিএন আমরা অ্যাড করব, ঠিক আছে, এগুলো আমরা করব। তো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, যেটা লোড ব্যালেন্সিং এর মধ্যে যে সার্ভিসটা আছে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ইজ এ ফিচার উইদিন দ্য Amazon Web Service Elastic Load Balancing. This is a part of ELB, Application Load Balancer. আমরা দেখবো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, এটার ইউজ কেসটা কি। ডিস্ট্রিবিউট ইনকামিং অ্যাপ্লিকেশন ট্রাফিক অ্যাক্রস মাল্টিপল টার্গেট। আপনার যদি দুইটা সার্ভার থাকে তাহলে দুইটা সার্ভারের মধ্যে আপনি ট্রাফিক ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবেন। লাইক ইসি টু ইনস্ট্যান্স বেস অন এসটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে, সবই তো এসটিটিপি রিকোয়েস্ট, এটাই তো ওয়েব, তাই না? তো সেটাই আপনার দুইটা সার্ভিসের ভিতরে বা দুইটি ইনস্ট্যান্সের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করার জন্য এই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ইউজ হয়। আর অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, সেটা আমরা দেখছি। ইফেক্টিভলি ম্যানেজিং দ্য লোড অন ইউর অ্যাপ্লিকেশন বাই রাউটিং ট্রাফিক টু অ্যাভেলেবল সার্ভার। অ্যাভেলেবল সার্ভার কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে। সার্ভার ডাউন থাকলে লোড বা ট্রাফিক কিন্তু রাউটিং হবে না, ঠিক মতন ইফেক্টিভলি হবে না। অ্যান্ড ইমপ্রুভিং অ্যাপ্লিকেশন অ্যাভেলেবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি। আপনার এটা কি করবে লোড ব্যালেন্সার? আপনার অ্যাপ্লিকেশনের স্কেলেবিলিটি এবং অ্যাভেলেবিলিটিকে ইমপ্রুভ করবে। এরপরে আসেন এএলবি আর্কিটেকচারটাকে দেখেন। তিনটা অ্যাভেলেবিলিটির জন্য ইনস্ট্যান্স আছে। এই ইনস্ট্যান্স গুলো প্রত্যেকটা অ্যাভেলেবিলিটির জন্য ইনস্ট্যান্স কানেক্টেড উড বি ইলাস্টিক লোড ব্যালেন্সার। এই ইলাস্টিক লোড ব্যালেন্সার আবার পয়েন্ট করা থাকবে ইন্টারনেট গেটওয়ে। এর ফলেই আপনার ইনস্ট্যান্স ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবে এবং বাইরে থেকেও ইউজাররা ইলাস্টিক লোড ব্যালেন্সার হয়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবে লোড among all EC2 instance machines in availability zones. This is ALB architecture. এরপরে আরেকটা দেখেন, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারটা কি। মানে দেয়ার আর 3 or 4 টাইপস অফ লোড ব্যালেন্সার ইন ইলাস্টিক লোড ব্যালেন্সিং সার্ভিস ইন AWS। এর মধ্যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার হয়েছে এক ধরনের টাইপ। ফর এক্সাম্পল, আপনার যদি এখানে অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে তিনটে EC2 ইনস্ট্যান্স থাকে, তিনটা সাবনেটে, ধরে নিতে পারেন অ্যাভেলেবিলিটির জন্য তিনটা। মেইন ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে ইমেজেস আছে এবং মেইন ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে রেজিস্ট্রেশন আছে। তিনটে পাথ আছে, ইউআরএল পাথ, ইউআরআই বলে এটা, ঠিক আছে। তো দেখেন, এই অর্ডারসে যখন ক্লিক করবেন তখন যাবে কোথায়? ইসি2 ইনস্ট্যান্স প্রথমটা বাম দিকেরটায় যাবে। পরে যখন আপনি ক্লিক করবেন ইমেজেসে তখন সেকেন্ড ইসি2 ইনস্ট্যান্সে ট্রাফিক রাউট করবে। এবং থার্ড যখন রেজিস্ট্রেশন পাথে যাবে, ইউআরআই পাথ, তখন সেটা রেজিস্ট্রেশন সার্ভিসে চলে যাবে। দিস ইজ অল অ্যাবাউট মাইক্রো সার্ভিস বেস আর্কিটেকচার হেয়ার ইউজিং লোড ব্যালেন্সিং সার্ভিস। আপনার তিনটা সার্ভিস, একটা হচ্ছে অর্ডারস, একটা ইমেজেস, একটা রেজিস্ট্রেশন। তিনটে সার্ভিস তিনটে ওয়ার্কলোডকে ডিফাইন করা আছে। হতে পারে কন্টেইনার, হতে পারে সার্ভারলেস, হতে পারে সার্ভার বেস, হতে পারে ইলাস্টিক বিনস্ট্রাক, এই এনিথিং পয়েন্ট করা আছে তিন জায়গায়। মানে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যদি যেটা যেটা দিয়ে সাপোর্ট করবে সেটা সেটা আপনি করতে পারবেন, রিস্ক করতে পারবেন। তো এখানে দেয়া আছে ইসি টু ইনস্ট্যান্স দিয়ে। হতে পারে এটা অ্যাভেলেবিলিটি জোন তিনটের মধ্যে হতে, এবং সাবনেটও তিনটের মধ্যে। এখানে সাবনেট আলাদা করা আছে কিন্তু অ্যাভেলেবিলিটি জোন একটা আছে, ঠিক আছে। আমরা যাচ্ছি পরের ইয়েতে। এখন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। নেটওয়ার্ক লোড ব্যালেন্সারে দেখা যাচ্ছে যে তিনটে সার্ভার গ্রুপ আছে, ইসিএস, ইসিএস, ইএনআই। দেখেন বাম দিকে সার্ভার গ্রুপ এ, মাঝখানে সার্ভার গ্রুপ বি, এখানে তিনটা সার্ভার আছে। এবং ডান দিকে সার্ভার গ্রুপ সি, এখানেও তিনটে আইপি অ্যাড্রেস আছে। সার্ভার তো আছেই, তিনটে সার্ভারের জন্য তিনটে আইপি অ্যাড্রেস আছে।
আর সার্ভার গ্রুপ বি কি আছে? ইলাস্টিক কন্টেইনার ইন্টারফেস, হ্যাঁ, নেটওয়ার্ক কার্ড আছে। তো বাম দিকে সার্ভার গ্রুপে ইসিএস আছে, এখানে ইলাস্টিক নেটওয়ার্ক ইন্টারফেস আছে। দেখেন এখানে 80 পোর্টে কি করে, লিসেনার 80 পোর্টের সাথে সার্ভার গ্রুপ এ কানেক্টেড আছে। আবার লিসেনার 443 ইউডিপি পোর্টের সাথে সার্ভার গ্রুপ বি কানেক্টেড আছে। এবং লিসেনার 1883 এইটার সাথে সার্ভার গ্রুপ সি কানেক্টেড আছে। নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে না। আপনারা যদি ওএসআই লেয়ার নিশ্চয়ই জানেন, আইটিতে আছেন, 7 লেয়ারের ভিতরে অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করে অ্যাপ্লিকেশন লেয়ারে, লেয়ার 7। আর নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কাজ করে নেটওয়ার্ক লেয়ারে, যেখানে আপনার এই যে টিসিপি পোর্টগুলো কাজ করে। তো দিস ইজ অ্যাবাউট নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। এরপরে দেখেন তিনটার কম্পারিজন: অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এবং ক্লাসিক লোড ব্যালেন্সার। অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা বললাম যে ওএসআই 7-এ কাজ করে, ওএসআই লেয়ার কাজ করে, এবং এখানে এসটিটিপি এসটিটিপিএস এই প্রোটোকলে কাজ করে। অ্যাপ্লিকেশন কোথায় চলে? এসটিটিপি তে চলে এবং এসটিটিপিএস এ চলে, যার কারণে এটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং ওএসআই লেয়ার 7। আর নেটওয়ার্ক লোড ব্যালেন্সার কাজ করে কোথায়? ওএসআই লেভেল 4-এ টিসিপি টিএলএস এ কাজ করে। এটা কিন্তু আবার অ্যাপ্লিকেশনের এই লেয়ারে কাজ করে না। দেখেন এটা কিন্তু এই যে গ্রিন বাউন্ডারির বাইরে, এসটিটিপি এসটিটিপিএস। বাট অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার অ্যান্ড নেটওয়ার্ক লোড balancer also share some feature like IP address as a target, WebSocket, multiple ports, VPC, same thing, zonal failover, cross zone load balancing। এই এখানে দেখেন আবার নেটওয়ার্ক লোড ব্যালেন্সের সাথে ক্লাসিক লোড ব্যালেন্সারের ডিফারেন্সটা কি? ডিফারেন্স হলো যে ক্লাসিক লোড ব্যালেন্সার সাপোর্ট করে টিসিপি টিএলএস, মানে ওএসআই লেয়ার 4, অলসো সাপোর্ট এসটিটিপি, যেটা আমি একটু আগে বললাম যে নেটওয়ার্ক লোড ব্যালেন্সার অনলি টিসিপি পোর্ট, মানে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আর এইটা হলো 7 লেয়ারে কাজ করে, অ্যাপ্লিকেশন লেয়ার 7। আর এটা লেয়ার 4। আর ক্লাসিক লোড ব্যালেন্সার উভয়, দুইটাতেই কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক লোড ব্যালেন্সার দুইটাতেই কাজ করে। ঠিক আছে, এটা প্রিভিয়াসলি নোন অ্যাজ ইলাস্টিক লোড ব্যালেন্সার, বাট এখন সবগুলোই ইলাস্টিক লোড ব্যালেন্সিং সার্ভিস। টার্গেট গ্রুপ অ্যান্ড লিসেনার দেখেন, প্রত্যেকটা লোড ব্যালেন্সারের আন্ডারে আপনার লিসেনার ক্রিয়েট করতে হবে। কিছু লিসেনার থাকবে এসটিটিপি পোর্টের জন্য, কিছু লিসেনার থাকবে এইচটিটিপিএস এর জন্য, এবং প্রত্যেকটা লিসেনারের আবার টার্গেট গ্রুপ থাকবে। এখন এসটিটিপি যে লিসেনার করবেন সেইটার মধ্যে আপনি এসটিটিপি টার্গেট গুলো দেবেন, অর্থাৎ যেটার সাথে আপনার কোনো সিকিউর সার্টিফিকেট নাই, এসএসএল সার্টিফিকেট নাই, সেইটা দেবেন রুল লিসেনার বাম দিকে যেটা ধরেন, এটা এসটিটিপি। আবার আরেকটা লিসেনার থাকতে পারে যেটার ভিতরে এসটিটিপিএস থাকবে, মানে সিকিউর সার্টিফিকেট থাকবে, এসএসএল সার্টিফিকেট। সেটার জন্য একটা লিসেনার ক্রিয়েট করবেন। সেই লিসেনারের আন্ডারে থাকবে টার্গেট গ্রুপ এবং টার্গেট। প্রথমে টার্গেট গ্রুপের মধ্যে থাকবে টার্গেট। টার্গেট গ্রুপ লিঙ্ক থাকবে লিসেনারের সাথে, এবং লিসেনার লিঙ্ক থাকবে লোড ব্যালেন্সারের সাথে। দিস ইজ অল অ্যাবাউট ইলাস্টিক লোড ব্যালেন্সিং। এখন আসেন লোড ব্যালেন্স বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার প্রজেক্টে আসেন। তো একটু সিনারিওটা দেখে নেই আমাদের কি করতে হবে। আমাদের রাউট 53 অলরেডি আছে, বিকজ অফ উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড রাউট 53 ক্লাস। এবং সার্টিফিকেট ম্যানেজার আমরা সার্টিফিকেট ক্রিয়েট করছি, এসএসএল সার্টিফিকেট এবং টিএলএস সার্টিফিকেট আমরা জেনারেট করেছি ইন এডাব্লিউএস সার্টিফিকেট ম্যানেজার। ওয়েব সার্ভার 1 এবং ওয়েব সার্ভার 2 এইটা এখন ক্রিয়েট করব। দুইটা ওয়েব সার্ভার ক্রিয়েট করব, যে দুইটা ওয়েব সার্ভারের ভিতরে আমরা কিছু ডাটা ইনপুট করব, এবং সেই দুইটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা লোড ব্যালেন্সারের সাথে কানেক্টেড করব। এরপরে আমরা বাহির থেকে অ্যাক্সেস করে দেখবো যে আমাদের ডাটা ইকুয়ালি লোড হচ্ছে কিনা। এইটা হলো আমাদের আজকের প্রথম ল্যাব। এরপরে আমরা দ্বিতীয় ল্যাবে যাব। আমরা যাব কি, ওই দুইটা সার্ভার ঠিকই থাকবে এবং লোড ব্যালেন্সারও ঠিক থাকবে, কিন্তু আমরা সার্টিফিকেট অ্যাড করব, ক্লাউড ফ্রন্ট দিয়ে অ্যাড করব। মানে সার্টিফিকেটও দেবো, কিন্তু আমরা ক্যাশিংও অ্যাড করব। হ্যাঁ, আর একটা দিয়ে করব কি, আমরা ক্লাউড ফ্রন্ট দুইটা দিয়েই করব। একটা হলো প্রথমটা ক্লাউড ফ্রন্ট ছাড়া, আর একটা হচ্ছে ক্লাউড ফ্রন্ট দিয়ে। ঠিক আছে, এটা লোড ব্যালেন্সার সার্টিফিকেট দিয়ে করব, আর এটাই লোড ব্যালেন্সার ঠিকই থাকবে, কিন্তু এখানে ক্লাউড ফ্রন্ট অ্যাড হবে, মানে ক্যাশিংটা অ্যাড হবে, নেটওয়ার্ক ক্যাশিং। যাচ্ছি এডাব্লিউএস ম্যানেজমেন্ট কনসোলে। এরপরে ইনস্ট্যান্সে যাচ্ছি, এখানে কোনো ইনস্ট্যান্স এই মুহূর্তে আমাদের নাই। তো এখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, আমরা দুইটি ইনস্ট্যান্স করব। এখানে লিখবো আমরা ওয়েব সার্ভার 1। ঠিক আছে, এটার নাম দেব
এবং লিনাক্স, অ্যামাজন লিনাক্স নেব এবং 2000 ইএমআই নিব বাই ডিফল্ট। আর্কিটেকচার 64 নেব, T2 মাইক্রো নেব এখান থেকে। কি পেয়ার নেব কোনটা? ব্যাস 48। এবং নেটওয়ার্কে গিয়ে বলে দেব ক্লাউড এক্স ভিপিসি, নেটওয়ার্ক ক্লাউড এক্স পাবলিক সাবনেট। ইলাস্টিক আইপি যেটা, মানে পাবলিক আইপিটা এনাবেল থাকতে হবে। এবং এখানে সিকিউরিটি গ্রুপ বলে দেব বাই ডিফল্ট যেটা আছে ক্লাউড এক্স ব্যাস 48 SG। অ্যাডভান্স নেটওয়ার্ক কনফিগারেশনে কিছু দরকার নেই, কনফিগার স্টোরেজ 8 থাকবে। এবং অ্যাডভান্স ডিটেইলে আমরা ইউজার ডেটাটা দিয়ে দেই। এই বিন ব্যাশ সুডো ইএম আপডেট ইনস্টল nginx সিস্টেম সিটিএল স্টার্ট nginx এবং এনাবেল nginx ডট সার্ভিস। এটা দিয়ে লঞ্চ ইনস্ট্যান্স ক্লিক করি। আমাদের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, আমাদের দুইটা ইনস্ট্যান্স লাগবে। এটা ওয়েব সার্ভার 1, আর একটা করবো ওয়েব সার্ভার 2। লঞ্চ ইনস্ট্যান্স ওয়েব সার্ভার 2, অ্যামাজন লিনাক্স 2023 এএমআই 64 বিট T2 মাইক্রো। এইখানে গিয়ে ব্যাসটা বলে দিতে হবে, মানে কি পেয়ারটা বলে দিতে হবে, ব্যাস 40। নেটওয়ার্ক সেটিংসটা চেঞ্জ করতে হবে, ক্লাউড এক্স বিপিসি সাবনেট, পাবলিক সাবনেটেই নেই, লোড ব্যালেন্স সিম্পল লোড ব্যালেন্সিং দেখাবো আমরা। অটো অ্যাসাইন পাবলিক আইপি ইয়েস দেই। তারপর আমরা মানে ফাংশনালিটি দেখাবো আপনাদেরকে। 8 GP3 যা যা আছে ঠিক থাকবে, শুধু এখানে কনফিগারেশনে কি বলে দেবো, ইউজার ডাটা ওইটা দিয়ে দেবো। লঞ্চ ইনস্ট্যান্স এখানে আছে, আমরা দুইটা সার্ভার দেখতে পাচ্ছি এখন, দুইটাই রানিং, বাট একটা দুইটাই ইনিশিয়ালাইজিং এই স্টেজে আছে। আমরা ইনিশিয়ালাইজিং কমপ্লিট করা হলে এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। আগে ওয়েব সার্ভার 1 এবং ওয়েব সার্ভার 2 কমপ্লিট হোক, ইনস্টলেশনটা কমপ্লিট হোক। একটা ওয়েব সার্ভার 1 স্ট্যাটাস চেক পাস্ট। এখন এটাতে একটু দেখে নিই যে কি আসছে। ওয়েলকাম টু nginx, আমাদের এটাতে ওয়েবসাইট চলে আসছে, তাই না? ডিফল্ট ওয়েবসাইট যেটা nginx এর চলে আসছে। তো আমরা আবার ইনস্ট্যান্সে যাই, যেহেতু পাবলিক আইপি আছে সেখানে আমরা দেখতেই পাচ্ছি। লোকাল আইপিতেও দেখতে পারবো যদি আমরা, সেক্ষেত্রে লোকালি দেখতে কার্ল কমান্ড দিয়ে দেখতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে না যে এটা ওয়েব সার্ভার 1 নাকি, শুধু আইপি দিয়ে দেখতে পাচ্ছি। যেটা হলো এই আইপিটা নিয়ে আমরা মোবাইল এক্সট্রামে যাই, এটা দিচ্ছি, এটা দিচ্ছি। তো এখানে যেটা মোবাইল এক্সট্রামের মধ্যে দিই, সুডো ইকো HTML H1 ওয়েব সার্ভার 2, হোস্ট নেম ইজ এত, হ্যাঁ, বিআর আইপি অ্যাড্রেস ইজ এত, ইউজার শেয়ার আই আই nginx HTML ইন্ডেক্স ডট HTML। এইটা পেয়েছে, কপি দেই, নতুন সেশন ওপেন করে ওকে দেই, অ্যাকসেপ্ট দেই, সুডো এসইউ হাইফেন সিস্টেম সিটিএল স্ট্যাটাস এনজি আইএনএক্স ডট সার্ভিস। ঠিক আছে, এটাও চলতেছে। তাহলে এই যে 18টাও এখানে ওপেন করে রাখি। এখন আমরা কি করব, ওইখানে ওই কমান্ডটা দিব, এটা ওয়েব সার্ভার 1, মানে আমি আইডেন্টিফাই করব সার্ভার যে কোনটা কি। এইটার জন্য আমার এই প্রসেসটা, আর কিছু না। দুইটা দুইটা সার্ভারকে আলাদা করে ডিফাইন করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই প্রসেসটা করতেছি, যে দুইটাকে আলাদা করে আমি পেজ ক্রিয়েট করতেছি, একদম এইচটিএমএল পেজ রিডাইরেক্ট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা করার জন্য এইখানে যাই, এখানে দিচ্ছি, দেখেন এটা দিলেই হয়। এখন এটা চলে আসবে। এই রেজিস্টার দরকার নাই, মানে nginx সার্ভিস রেজিস্টার্টের দরকার নাই। হোস্ট নেম ইজ এইটা 94, মানে পাবলিক প্রাইভেট আইপিটা দিয়ে তার প্রাইভেট হোস্ট নেম পেয়েছে এটা, কিন্তু 10.0.1.94। এইটা হচ্ছে ওয়েব সার্ভার 1, এইটা হচ্ছে 94, দেখেন এই যে 94 ওয়েব সার্ভার 1। আইপি অ্যাড্রেস এখানে বলে দেওয়া আছে, হোস্ট নেম দেওয়া আছে, ওয়েব সার্ভার 1 তো স্পেসিফিক করে বলেই দেওয়া আছে। আর এইটা হচ্ছে ওয়েব সার্ভার 2, তাহলে দুইটা ওয়েবসাইট আমাদের ক্রিয়েট হলো। প্রজেক্টে যাই, দেখতে পাচ্ছি যে ওয়েব সার্ভার 1 এবং ওয়েব সার্ভার 2, আমরা দুইটা ওয়েব সার্ভার ক্রিয়েট করলাম। এখন কি ক্রিয়েট করতে হবে? লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হবে। আর সার্টিফিকেট ম্যানেজার, তাহলে একটা হলো সার্টিফিকেট দিয়ে লোড ব্যালেন্সারের সাথে, আর একটা হলো সার্টিফিকেট দিয়ে কেশিং ইউজ করে। ঠিক আছে, আমরা সার্টিফিকেট দিয়েই করতেছি। তো আমরা লোড ব্যালেন্সার, শুধু লোড ব্যালেন্সার অ্যাড করে দেখতে পারি, সেটা আমরা আগে করে দেখি। ঠিক আছে, তো প্রথমেই এখন লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হবে। লোড ব্যালেন্সার ক্রিয়েট করতে হলে কোথায় যেতে হবে? লোড ব্যালেন্সার হলো EC2 ইনস্ট্যান্সের পার্ট, কম্পিউটার পার্ট, কিন্তু একদিকে এটা আবার নেটওয়ার্কিং এর পার্ট। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এখানে লোড ব্যালেন্সার যায়। লোড ব্যালেন্সার করতে হলে আগে কি করতে হবে? টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে। এগুলোর সাথে কিন্তু কোনো HTTPS এখন নাই, এগুলো কিন্তু চলতেছে HTTP তে চলতেছে। দেখেন কোনো HTTPS নাই, তাহলে আমাদের প্রথমে যে লোড ব্যালেন্সার করবো সেটার সাথে HTTP থাকবে লিসেনার বাই ডিফল্ট, সেইটার সাথে অ্যাড করে দেখি, লোড ব্যালেন্সারের সাথে দুটো অ্যাড করে আমরা রাউট 50 দিয়ে দিয়ে আমরা চালিয়ে দেখি।
HTTPS করার দরকার নেই আপাতত। লোড ব্যালেন্সার ক্রিয়েট করবে, তাহলে লোড ব্যালেন্সার করতে হলে লোড ব্যালেন্সার সেকশনে যেতে হবে, ক্রিয়েট লোড ব্যালেন্সার, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দিয়ে আমরা দেখাবো, ক্রিয়েট দেই। এই যে ক্রিয়েটেড, যে যখন ক্লিক করব তখন ক্লিক করার পরে এটা লোড ব্যালেন্সার নেম চলে আসবে, ক্লাউড এক্স অ্যাপ লোড ব্যালেন্সার। এরপরে এটা ইন্টারনেট ফেসিং হবে, অবশ্যই আমরা ইন্টারনেট থেকে এটাকে অ্যাক্সেস করব। ইন্টারনেট ফেসিং, ইন্টারনেটের সাথে অর্থাৎ ইন্টারনেট গেটওয়ের সাথে কানেক্টেড থাকবে। এটা অবশ্যই লোড ব্যালেন্সের আইপি অ্যাড্রেসটা কি হবে, IP4 হবে। আপনি চাইলে ডুয়েল স্ট্যাক নিতে পারেন, অর্থাৎ IP4 এবং IP6 অ্যাড্রেস। আবার ডুয়েল স্ট্যাক উইদাউট পাবলিক IP4, মানে আপনি IP6 দিয়েও করতে পারেন। তো এর IP4 নিলাম। নেটওয়ার্ক ম্যাপিংটা কি হবে, ক্লাউড এক্স VPC, ক্লাউড এক্স ব্যাস 48। আপনি চাইলে লোড ব্যালেন্সারের জন্য সিকিউরিটি গ্রুপ ক্রিয়েটও করতে পারেন। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি ডিফল্ট, মানে আলাদা সিকিউরিটি গ্রুপ। লোড ব্যালেন্সার একটু আলাদা সিকিউরিটি গ্রুপে থাকুক। EC2 ইনস্ট্যান্স এক সিকিউরিটি গ্রুপে থাকবে, লোড ব্যালেন্সার আলাদা সিকিউরিটি গ্রুপে থাকবে। আমি আগেই বলেছি সিকিউরিটি গ্রুপে এই না যে আপনি একটা সিকিউরিটি গ্রুপ করলেন আর AWS এর VPC পুরো সব জায়গায় ব্যবহার করলেন, তাহলে আপনার সিকিউরিটি কোনো দরকার নাই, মানে লাভ হলো না। সবটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিকিউরিটি গ্রুপ থাকতে হবে, প্রত্যেকটা রিসোর্সের জন্য। লিসেনার অ্যান্ড রাউটিং, HTTP থাকবে, 80 থাকবে, এবং এখানে ডিফল্ট লোকেশন বলে দেবেন। এখন আমরা একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করে আসি এখন, ইনস্ট্যান্স, সেখান থেকে ক্লাউড এক্স TG200, HTTP থাকবে, IP4 থাকবে, ক্লাউড এক্স VPC থাকবে, HTTP1 প্রোটোকল থাকবে, হেলথ চেক যা আছে ঠিক থাকবে। এই দুইটা আমরা করলাম, এখানেও টার্গেট আমরা ওই দুইটাই দিয়ে দিই, 200ই দিয়ে দিই। ইনক্লুড অ্যাজ পেন্ডিং, ক্রিয়েট টার্গেট গ্রুপ, টার্গেট গ্রুপ ক্রিয়েট ক্রিয়েট করলাম, এখান থেকে এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের টার্গেট গ্রুপ ক্রিয়েট করা হয়ে গেল। এখন এখানে গিয়ে রিফ্রেশ দিই। তো এখন দেখেন এখানে যা যা করলাম, এখন আমরা ক্রিয়েট লোড ব্যালেন্সার দিচ্ছি, আমাদের লোড ব্যালেন্সার ক্রিয়েট করা হয়ে গেল। যে লোড ব্যালেন্সার ক্লাউড এক্স অ্যাপ লোড ব্যালেন্সার, এইটা যেটা ক্রিয়েট করলাম, সেইটার অ্যাসোসিয়েট এখন 200-র ভিতরে অ্যাসোসিয়েটই হয় নাই। ঠিক আছে, অ্যাসোসিয়েশনে যদি যাই আমরা, নান অ্যাসোসিয়েট আছে, এক্সিস্টিং লোড ব্যালেন্সার অ্যাসোসিয়েট করি, এখানে গিয়ে এটা জাস্ট বলে দিতে হবে। এখন আবার লোড ব্যালেন্সারে যাই, টার্গেট গ্রুপে যাই, এই যে একটা অ্যাসোসিয়েট হয়ে গেল, টার্গেট দুইটাও ঠিক আছে, এই যে হেলদি আছে। এডিট ইনবাউন্ড রুল, সেখানে অ্যাড করে দিতে, অ্যাড রুল, অল ট্রাফিক, অল ট্রাফিক অ্যাড করে দেই, কাস্টম দিয়ে এইটা দিই। এখন দেখেন লোড ব্যালেন্সার কাজ করতেছে। প্রথমেই লোড ব্যালেন্সার কি করলো, EC2 ইনস্ট্যান্স ওয়েব সার্ভার 2-তে অ্যাক্সেস করলো। এখন যদি আমি সেম একই টাইমে যদি আরেকটা প্রেস করি, এই জায়গায় রিফ্রেশ দিই, এই, ঠিক আছে, তাহলেই দেখতে পাবেন যে অনে চলে যাচ্ছে, ওয়েব সার্ভার অনে চলে যাচ্ছে। তো আমি যদি আবার করি, তাহলে ওয়েব সার্ভার 2-তে চলে যাচ্ছে, মানে আমি যতবার যাব সে ইকুয়ালি লোড ব্যালেন্স করে, একবার ওয়েব সার্ভার অনে যাচ্ছে, একবার ওয়েব সার্ভার 2-তে যাচ্ছে, একবার ওয়েব সার্ভার অনে যাচ্ছে, আবার ওয়েব সার্ভার 2-তে যাবে। এখন দেখেন আমি আবার ওয়েব সার্ভার অনে যাব, হ্যাঁ, সে কিন্তু র্যান্ডমলি নিচ্ছে, ওয়েব সার্ভার অনে চলে যাচ্ছে, আবার ওয়েব সার্ভার 2-তে চলে যাবে, এই যে 2-তে। তো আমরা দেখলাম যে দুইটা ওয়েব সার্ভার করে, ওয়েব সার্ভার 1 এবং ওয়েব সার্ভার 2 করে দেখলাম, এবং সেখানে আমি এই দুইটা ওয়েব সার্ভারকে আমরা অ্যাড করলাম টার্গেট গ্রুপে, লোড ব্যালেন্সারের টার্গেট গ্রুপে অ্যাড করলাম। অ্যাড করলাম তো ঠিকই, কিন্তু এটা HTTP তে অ্যাড করলাম, মানে আমার লিসেনারটা ছিল কি, আমাদের লিসেনারটা ছিল, আমাদের লিসেনার যেটা ছিল এখানে, লিসেনার অ্যান্ড রোল, সেটা কিন্তু HTTP পোর্ট 80 একটা লিসেনার করছি আমরা। আমরা কিন্তু দুইটা লিসেনার করিনি, আমরা চাইলে দুইটা তিনটা এরকম বহু লিসেনার করতে পারি। হ্যাঁ, বিভিন্ন পোর্ট দিয়ে, প্রোটোকল দিয়ে, URL দিয়ে, পাথ দিয়ে, এভাবে করতে পারি, করে আমরা টার্গেট গ্রুপকে ডিফাইন করতে পারি। তো আমরা এখন দেখাই যে আসলে লিসেনার কিভাবে করতে হয়। অ্যাড লিসেনারে যাই, হ্যাঁ, অ্যাড লিসেনারে গিয়ে HTTP প্রোটোকল দেবেন, প্রোটোকল ঠিকই থাকবে। হ্যাঁ, একটা HTTP এবং HTTPS, আমরা আগেই বলেছি যে এটা হলো অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। এখানে কিন্তু আপনি HTTP এবং HTTPS ছাড়া কিছু দিতে পারবেন না, এবং পোর্ট আপনি দিতে পারবেন না আলাদা করে। হ্যাঁ, 81 দিতে পারেন, 80 দিতে পারেন, এরকম। এরপরে দেখেন এটা ফরওয়ার্ড করবে কোথায়, ফরওয়ার্ড করে সে দেবে পরের 300-তে দেবে, ক্লাউডেক্স TG300, TG300-তে দেওয়ার পরে সে কি করবে, টার্গেট গ্রুপ আমি অ্যাড করবো না, এই যে একটা টার্গেট গ্রুপের মধ্যে অ্যাড করে, ধরেন এইটাই আমি অ্যাড করে দেখাই, এই। কিন্তু আপনি যদি চান যে না ফরওয়ার্ড করবে না, আপনি URL রিডাইরেক্ট করবেন, সেটাও আপনি করতে পারবেন।
তাহলে করতে কি করতে হবে, এখানে প্রোটোকল এসটিটিপিএস দিয়ে এই যে এসটিটিপি আসবে, এসটিটিপিএস এ যাবে, যাওয়ার পোর্ট নাম্বারটা বলে দেবেন। ইট ইজ এ রিডাইরেক্ট টু ইউআরএল। এইটা গেল আপনার ফরওয়ার্ডিং এর ব্যাপারটা, মানে এসটিটিপি এর ইয়েটা। ঠিক আছে, এখন আমি রাউট 53 দিয়ে পয়েন্ট টু করাই, সেইটা দেখাই। রাউট 53, এই যে রাউট 53 যাই, এখানে যাচ্ছি, হোস্টের জন্য যাচ্ছি, ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং। এই যে এই রেকর্ডটাকে আমরা চেঞ্জ করব, গত ক্লাসে যেটা করেছিলাম এডিট রেকর্ডে যাব। এটা তো এলিয়াস আছে অবশ্যই, এবং এখানে এলিয়াস দিয়ে দেবো কি ক্লাউড, এটা হবে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, এলিয়াস টু অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লাসিক লোড ব্যালেন্সার। ক্লাসিক দুইটা কেন, কারণ ওই ক্লাসিক লোড ব্যালেন্সারও এসটিটিপি আছে। এই যে রিজিয়ন দিব কি সিঙ্গাপুর, এই লোড ব্যালেন্সার কি দেবো, এই চলে আসছে, অ্যাজ ইট ইজ চলে আসছে। আমাদের হয়ে গেছে। এখন ক্লাউড এক্সপার্ট ডট ট্রেনিং দেবো এখানে, ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। এসটিটিপিটা উঠাই দিই, এটা খেয়াল করতে হবে, কারণ এখনো কিন্তু করি নাই। ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং, এইটার সাথে এখন লোড ব্যালেন্স হচ্ছে, আমি পাবলিক ডোমেনে, এই যে দুই আসছে, এখন আগে এক আসছিল, কন্টিনিউয়াস ভাবে আসতেই থাকবে। এখন এটা তো সিকিউর না, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, আমার টার্গেট গ্রুপ অ্যাড করতে হবে আরেকটা, এসটিটিপিএস আমি দেখাবো। আমরা এসটিটিপি দেখলাম, এসটিটিপিএস আমরা দেখি, এসটিটিপি আর আমাদের দেখা লাগবে না, এসটিটিপি আমাদের পার্ট শেষ। যতবার দেবেন এসটিটিপি চলে আসবে, এসটিটিপি দিয়ে আপনার ওই সার্ভার ওয়ান সার্ভার টু, সার্ভার ওয়ান সার্ভার টু, সার্ভার ওয়ান সার্ভার টু, এইটাই হবে। এখন আমরা লোড ব্যালেন্সারে যাচ্ছি, আমরা একটা লিসেনার অ্যাড করবো এখন, লোড ব্যালেন্সের, অ্যাপ লোড ব্যালেন্সার, এই যে লিসেনার অ্যাড করবো, অ্যাড লিসেনার, এসটিটিপিএস পোর্ট 443। ঠিক আছে, ইউজ ওপেন আইডি আর অ্যামাজন কগনিটো আপনি অথেন্টিকেট করতে পারেন যখন রিকোয়েস্ট করবেন। ফরওয়ার্ডিং টু রাউটিং গ্রুপ ক্লাউড এক্স টিজি, টার্গেট গ্রুপ অ্যাড করলাম, আমাদের যেহেতু একটা টার্গেট গ্রুপ। সিকিউরিটি পলিসি কি, আমাদের সিকিউরিটি পলিসি বলে দিতে হবে, ডিফল্ট এসএসএল টিএলএস সার্টিফিকেট, এখানে এসিএম সার্টিফিকেট দিতে হবে। এই যে এসএম সার্টিফিকেট পেয়ে গেছে আমাদের, আমরা এটা দিয়েও দেখাই দিলাম, এই অ্যাড হয়ে গেল। এই সিকিউর ওয়েবসাইট, তাহলে আমাদের লোড ব্যালেন্সার বিটুইন টু ওয়েব সার্ভার, এইটা আমরা করলাম। লোড ব্যালেন্সার বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার, অর্থাৎ আমরা আগে দেখালাম যে দুইটা ওয়েব সার্ভারকে কিভাবে লোড ব্যালেন্স করতে হয়, এবং সেটা কিন্তু আমরা রাউট 53 অ্যাড করে দেখালাম যে এসটিটিপি কোলন স্ল্যাশ 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 স্ল্যাশ, তারপরে হ্যাঁ ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং। কিন্তু এটা তো এসটিটিপি, এসটিটিপিএস না, প্রথমটা হচ্ছে এসটিটিপি, পরেরটা এখন যেটা দেখালাম, এই যে ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং সার্ভার টু কানেক্টেড আছে আমার, দুইটা সার্ভারের এখন সার্ভার টু অ্যাপ্লিকেশন আমি পাচ্ছি। এই যে ক্লাউড এক্সপার্টস ডট ট্রেনিং ওয়েব সার্ভার টু, এখন আবার এখানে ক্লিক করি আমরা, ওয়েব সার্ভার ওয়ান চলে আসছে, দেখছেন। তো আমরা এটা দেখলাম, এখন কি করব, পরেরটা দেখবো। পরেরটা হলো কি, লোড ব্যালেন্স বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার আন্ডার ক্যাশিং সার্ভিস, সিডিএন সার্ভিস, সেইটা করবো। তাহলে আমাদের এখন ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনে যাই, দেখি যে ওইটি অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখেন ডেট পড়ে গেছে, যখনই এখানে ডেট আসবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, হ্যাঁ কাজ করবে আর কি, এনাবেল অ্যাক্টিভ। তো এখন এখানে গিয়ে আমরা কি করব, আমরা এখন এইচটিটিপি, হ্যাঁ ডাব্লিউ প্রোটোকল বাদ দিয়ে অন্য কোনো প্রোটোকল দিয়ে দেখি, এইটাই আমরা চেঞ্জ করি। এই রেকর্ড যেটা আছে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা আছে, এই যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যেটা আছে, এটা ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন নেই, এটা নিয়ে চলে আসছে। তো তখন তো আসে নাই, চলে আসছে, ঠিক আছে। তো দেখেন এখন আমরা ক্যাশিং যে হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা সিডিএন দিয়ে হচ্ছে, সিডিএন দিয়ে হচ্ছে এখন, যেটা হলো এই কাজটা কমপ্লিট করলাম, লোড ব্যালেন্স বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার আন্ডার সিডিএন সার্ভিস। দ্যাট মিনস এখন যে আপনারা সাইট দেখতে পাচ্ছেন, আমি যদি এইখানেও যাই https কোলন স্ল্যাশ স্ল্যাশ ক্লাউড এক্সপার্টস ডট টেন, এই আইপি অ্যাড্রেস এইটা চলে আসছে, এই এখন আসতে আসছে, ঠিক আছে। এই 116 এইবার চেঞ্জ হয়েছে। হাইড প্রক্সিতে যেখানে কোনো মানে ক্যাশ কন্টেন্ট কিপ করে না, হাইড প্রক্সি মাঝে মাঝে আমি এইটা ইউজ করি ফর চেকিং, এটা দিয়ে দেখলাম যে আমার মানে আইপি অ্যাড্রেস দুইটা সার্ভার ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় কিনা। এইখানে দিয়ে দেখলাম যে চেঞ্জ হচ্ছে, 94 থেকে চেঞ্জ হয়ে 166 হচ্ছে, ওয়েব সার্ভার টুতে যাচ্ছে। তাহলে একই তো এখানেও হওয়ার কথা, এখানেও হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই যে ব্যাপারটা দেখলাম এখানে যে আমরা যদি এখানে যাই যে লোড ব্যালেন্স বিটুইন টু সিকিউর ওয়েব সার্ভার আন্ডার সিডিএন সার্ভিস, এইটাও আমাদের কমপ্লিট হলো। EC2 auto scaling, create launch template for EC2 instances, create EC2 instance from launch template,
create launch template from EC2 instance, create EC2 instance auto scaling group, create a manual auto scaling, create dynamic auto scaling। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে? এরপরে প্রজেক্ট আছে কয়েকটা, সেই প্রজেক্টগুলো করব। ক্রিয়েট এ ম্যানুয়াল অটো স্কেলিং, ক্রিয়েট এ ডাইনামিক অটো স্কেলিং, অ্যান্ড সেট আপ এ স্কেলড অ্যান্ড লোড ব্যালেন্সড অ্যাপ্লিকেশন। তো প্রথমেই আমি যাচ্ছি এডাব্লিউএস EC2 অটো স্কেলিং। এখানে আমরা করব ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ফর EC2 ইনস্ট্যান্স। এটার জন্য প্রথমে একটু প্রেজেন্টেশন দেখে আসি। অটো স্কেলিং কি? এডাব্লিউএস EC2 ইনস্ট্যান্স অটো স্কেলিং। EC2 ইনস্ট্যান্স অটো স্কেলিং হলো অটোমেটিকলি আপনার ওয়ার্কলোডকে সে ডাইনামিকলি স্কেল ইন এবং স্কেল আউট করবে। এডাব্লিউএস এটাকে বলে EC2 auto scaling, which helps you maintain application availability and define how to scale Amazon EC2 capacity to meet the demands of your applications। মানে আপনার অ্যাপ্লিকেশন অলওয়েজ হাইলি অ্যাভেলেবেল, এটাকে সে মানে মেনটেন করে EC2 অটো স্কেলিং। মনে করেন ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন সার্ভার, সেখানে আপনি দুইটা তিনটা, একটা অ্যাপ্লিকেশনের জায়গায় বা একটা সার্ভারের জায়গায় আপনি দুইটা সার্ভার নিয়ে অটো স্কেলিং করতেছেন বা অটো স্কেলিং এর গ্রুপে ভিতর রেখেছেন, এবং বিহাইন্ড দ্য সিনারিও দ্যার ইজ এ অ্যানাদার সার্ভিস, ইট ইজ কল্ড লোড ব্যালেন্সিং। তো আপনার ওখানে হাই অ্যাভেলেবিলিটি এবং লোড ব্যালেন্স এনশিওর করবে ইউজিং বাই ইলাস্টিক লোড ব্যালেন্সিং সার্ভিস, লাইক ALB or ELB or MLB এনিথিং, ওকে। বাট হাই অ্যাভেলেবিলিটি যেটা, এটা এনশিওর করবে আপনাকে অটো স্কেলিং। It is also define how to scale Amazon EC2 capacity to meet the demands of your applications। ঠিক আছে? এটা ডিফাইন করবে যে কিভাবে আপনার অ্যামাজন EC2 ক্যাপাসিটি মিট করবে আপনার ডিমান্ডকে, সেটা আপনাকে স্কেল করবে। এবং এটা এনশিওর করবে কস্ট অপটিমাইজেশন। ঠিক আছে? এটা আপনার ইমপ্রুভ করবে, ইমপ্রুভ অ্যাভেলেবিলিটি, যেটা আমি আগেই বললাম, ইট উইল এনশিওর ইওর ওয়ার্কলোড অ্যাভেলেবিলিটি। পারফরমেন্স এটা এনশিওর করবে আপনাকে। প্রেডিক্টিভ স্কেলিং করবে, স্কেলিংটা প্রেডিক্টিভ হবে, প্রেডিকশন বেস হবে আর কি বেসিক্যালি। এবার ফল্ট টলারেন্স তো বললাম যে একটা কোনো একটা যদি ডাউন থাকে তাহলে আরেকটা আপ হবে, এটা হলো ফল্ট টলারেন্স। যেমন ডিজাস্টার রিকভারি সিনারিওর ক্ষেত্রে আমরা ফল্ট টলারেন্সের কথা চিন্তা করি। ঠিক আছে? যে কোনো একটা সাইট ডাউন আছে, সাথে সাথে আরেকটা সাইট আপ। তো বেটার কস্ট ম্যানেজমেন্ট, যেটা আগে বললাম যে কস্ট অপটিমাইজেশন, কস্ট ম্যানেজমেন্ট, এগুলো এই EC2 ইনস্ট্যান্স অটো স্কেলিং দিয়ে করা যায়। এখন আমরা দেখাচ্ছি EC2 অটো স্কেলিং আর্কিটেকচার। এখানে একদম একদম হাই লেভেলে আপনি দেখতে পারেন যে নিচের দিকে দেখা যাচ্ছে যে আপনার যে ধরনের ওয়ার্কলোডই আপনি করেন, কম্পিউট বেসড অথবা কন্টেইনার বেসড, ঠিক আছে, সবগুলোই কিন্তু আপনার এই অটো স্কেলিং এর গ্রুপের ভিতরে রাখা যায়। সবগুলো যদি আপনার অটো স্কেলিং গ্রুপের মধ্যে রাখেন, তাহলে আপনার কি হচ্ছে, হাই অ্যাভেলেবিলিটি আপনাকে এনশিওর করছে যে কোনো একটা অ্যাভেলেবিলিটি জোনের, জোনই ডাউন আছে, নেটওয়ার্ক ডাউন আছে, কিন্তু অন্য অ্যাভেলেবিলিটি জোন থেকে আপনি পেয়ে যাচ্ছেন। ইট উইল এনশিওর ইউর ওয়ার্কলোড হাই অ্যাভেলেবিলিটি। অটো স্কেলিং গ্রুপ কি করবে, স্কেল করবে আপনার ডিমান্ডকে মিট করবে, স্কেল করবে। যদি আপনার ডিমান্ড হয় এই মুহূর্তে 5000 রিকোয়েস্ট, আপনার ক্যাপাসিটি আছে 500 রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার, কিন্তু আপনার দরকার ইনস্ট্যান্টলি 5000 হঠাৎ করে চলে আসবে। কোনো একটা ই কমার্স অ্যাপ্লিকেশন ধরেন পার ডে অফ পিক টাইমে, যেটা হলো যে 500 ইউজার রিকোয়েস্ট রেসপন্স করে সে, কনকারেন্ট ইউজার সেশন যেটা 500, বাট এটা যদি ফর দা যে পার্টিকুলার মোমেন্টে সাডেনলি পিক করে, এটা পরে হয়ে যাচ্ছে 5000 হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি নতুন করে আবার EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করবেন সাথে সাথে, না কত কি করবেন? সেইটা হচ্ছে অটো স্কেলিংটাকে, স্কেলটাকে আপনার, যেটা আগেই আমরা বললাম যে define how to scale Amazon EC2 capacity to meet the demand of your application। ঠিক আছে? আপনি স্কেল করবে বেসড অন ইউর ডিমান্ড। এটা আপনার অটো স্কেলিং গ্রুপ আপনাকে এনশিওর করবে। ঠিক আছে? এইটা হলো হাই EC2 অটো স্কেলিং আর্কিটেকচার। এরপরে দেখেন হাউ অটো স্কেলিং ওয়ার্কস। অটো স্কেলিং কিভাবে কাজ করে, পলিসিতে বলে দেবেন যে নর্মাল টাইমে আপনার কয়টা থাকবে EC2 ইনস্ট্যান্স, মিনিমাম সাইজ কয়টা। ধরেন ফর এক্সাম্পল আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন যে মিনিমাম সাইজে একটা আছে, একটা EC2 ইনস্ট্যান্স আছে। ডিজেড ক্যাপাসিটি হলো দুইটা। এই যে স্কেল আউট অ্যাজ নিডেড, আপনার ডিমান্ড যখন বাড়বে তখন পলিসিটা কি হবে, সেইটা হচ্ছে স্কেল আউট অ্যাজ নিডেড। সেইটা আপনাকে পলিসিতে বলে দিতে হবে। তো পুরোটাই একটা পলিসি, মিনিমাম, ডিজেড এবং ম্যাক্সিমাম। স্কেল আউট অ্যাজ নিডেড, দিস ইজ কল্ড ম্যাক্সিমাম সাইজ, সবগুলো মিলিয়ে।
ডিজেড ক্যাপাসিটি হলো মাঝেরটা, যেটা ওই যে 2টে পর্যন্ত, 2টে ইসি2 ইনস্ট্যান্স। আর মিনিমাম হলো একটা, যেটা মিনিমামের নিচে যাবে না। আপনি মিনিমাম সেট করছেন একটা, আপনি একটাই রিমুভ করে দেন, দেখবেন যে আপনার ওই মিনিমাম একটা আবার চলে আসবে উইদিন সেকেন্ডে। এটাকে বলে ম্যানুয়াল অটো স্কেলিং। আমরা এটাও করে দেখবো, ম্যানুয়াল দেখবো, ডাইনামিক দেখবো। ঠিক আছে, যখনই আপনি অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট করবেন, তখন ডিফারেন্ট টাইপ অফ অ্যালার্ম ক্রিয়েট করতে হবে। একটা অ্যালার্ম ক্রিয়েট করতে হবে আপনার হাই সিপিইউ অ্যালার্টের জন্য, যখন আপনাকে সে স্কেল আউট ট্রিগার করবে। ধরেন ফর এক্সাম্পল, কোনো একটা ইসি2 ইনস্ট্যান্স মেশিনের 80% সিপিইউ ইউটিলাইজ হয়ে গেছে, তো ওই অ্যালার্ম যখন দেখবে যে ইউ অলরেডি ইউজেস 80%, তখন আপনাকে স্কেল আউট ট্রিগার করবে স্কেলিং পলিসির মধ্যে। তার সাথে সাথে আপনার একটা মেশিন ক্রিয়েট হবে। আপনি বলে বলে দেওয়া থাকবে যে আপনি একটা মেশিন ইনক্রিজ করবেন, কত হলে কমে যাবে সেইটা হলে এইটা। ঠিক আছে, তো এটা দেখলাম আমরা হাউ অটো স্কেলিং ওয়ার্কস। এখন একটা প্রজেক্ট করব, সেট আপে স্কেলড অ্যান্ড লোড ব্যালেন্স অ্যাপ্লিকেশনস। তো এটা দেখেন যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আছে, ইন্টারনেট গেটওয়ে দিয়ে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, এবং 2টা অ্যাভেলেবিলিটি জোন আছে। এবং 2টা অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে মানে অটো স্কেলিং গ্রুপ একটা, টার্গেট গ্রুপ হলো একটা, কিন্তু অ্যাভেলেবিলিটি জোন 2টা, 2টা থেকে 2টা ইনস্ট্যান্স করছে। আমরা প্রথমেই লঞ্চ টেমপ্লেট ক্রিয়েট করে নিচ্ছি, এবং এই লঞ্চ টেমপ্লেট দিয়ে আপনি চাইলে ইসি2 ইনস্ট্যান্স লঞ্চ করতে পারবেন। ইসি2 ইনস্ট্যান্স দিয়ে আপনি লঞ্চ টেমপ্লেট করতে পারবেন। ঠিক আছে, তো অটো স্কেলিং গ্রুপে যদি আমি ক্লিক করি, এখানে ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ, প্রথমেই আসছে গেট স্টার্টেড উইথ ইসি2 অটো স্কেলিং বাই ক্রিয়েটিং অ্যান অটো স্কেলিং গ্রুপ। ক্রিয়েট অটো স্কেলিং গ্রুপ, অটো স্কেলিং গ্রুপ করার আগে চুজ লঞ্চ টেমপ্লেট ফর কনফিগারেশন। অটো স্কেলিং গ্রুপ করতে গেলে প্রথমেই আমাদেরকে এই লঞ্চ টেমপ্লেট করতে হবে। এই যে এখানেই বলা আছে লঞ্চ টেমপ্লেট, যদি আপনার করা থাকে তাহলে এখানে আসবে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ক্রিয়েট এ লঞ্চ টেমপ্লেট ফ্রম দিস লিঙ্ক। এখানে আমি ক্লিক করি ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট, এখানে দেবো কি ক্লাউডেক্স লঞ্চ টেমপ্লেট। এখানে আমি ভার্সন বলে দেই যে টেমপ্লেট ফর ওয়েব সার্ভার অটো স্কেলিং গ্রুপ ফর এএসজি, এরকম দিয়ে দিলাম অটো স্কেলিং গ্রুপ। ঠিক আছে, যদি সোর্স টেমপ্লেট থাকে তাহলে লঞ্চ টেমপ্লেটও আবার একটা সোর্স টেমপ্লেট দিয়ে করা যায়। অ্যাপ্লিকেশন অ্যান্ড ওয়েস ইমেজেস, তো লঞ্চ টেমপ্লেট করতে হলে application and OS image must have to choose because it is required. You cannot skip this OS and images and applications. তো এখান থেকে দেখিয়ে দিতে হবে, এই মাই ইএমআই তে তো কোনো কিছু নাই, ব্রাউজ এএমআই ফর এখানে যাই, এখান থেকে কুইক স্টার্ট এমআই থেকে আমরা একটা নিয়ে নেই। ফর এক্সাম্পল ফার্স্টেরটাই আমরা নেই, সিলেক্ট দেই, আমরা এখান থেকে এএমআইটা নিয়ে নিলাম। ঠিক আছে, ইনস্ট্যান্স টাইপ দিতে হবে, টি2 মাইক্রো দেব, এটা সিলেক্ট করে দেই, কি পেয়ার বলে দেই, একটা কি পেয়ার তৈরি করতে হবে, ব্যাস 48 ফর এক্সাম্পল। সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ, ইয়েস, সিলেক্ট এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ, ক্লাউডেক্স ব্যাস 48 এসজি, ডোন্ট ইনক্লুড ইন লঞ্চ টেমপ্লেট। ঠিক আছে, আমরা লঞ্চ টেমপ্লেটে কোনো সাবনেট দিতে চাই না। অ্যাডভান্স নেটওয়ার্ক কনফিগারেশনে এগুলো যা আছে অ্যাজ ইট ইজ এরকম থাকুক, সিকিউরিটি গ্রুপ দিয়ে দিয়ে আসছি আমরা। শো অল সিলেক্টেড, একটা সিলেক্টেড করা আছে। ঠিক আছে, যদি আমরা স্টোরেজ ভলিউম দেই তাহলে আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি, ভলিউম 1 এএমআই 8 জিবি অটোমেটিক সে পেয়েছে। আমরা যখন এএমআই নিয়েছি অ্যামাজন লিনাক্স 2023, তখন কিন্তু একটা ভলিউম অ্যাটাচ হয়েছে 8 জিবি। আপনি আরো চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড নিউ ভলিউম। আমাদের একটাই ঠিক আছে, 8 জিবি, 8 জিবি ডিস্ক থাকুক, আর রিসোর্স ট্যাগ অপশনাল। ঠিক আছে, এটার দরকার নেই। অ্যাডভান্স ডিটেইলে এখানে ইউজার ডেটা বলে দিতে পারি, সেটা ধরুন আমরা দিয়ে দিলাম এখানে ইউজার ডেটায় গিয়ে। এখন আমরা ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ক্লিক করি, তো আমাদের লঞ্চ টেমপ্লেট ক্রিয়েট করা হচ্ছে, এটা হয়ে গেছে। তো এখান থেকে যদি আমরা লঞ্চ টেমপ্লেটে যাই ইসি2 ইনস্ট্যান্স ড্যাশবোর্ড থেকে, তাহলে দেখতে পাবো যে একটা লঞ্চ টেমপ্লেট ক্রিয়েট হয়ে গেছে, ক্লাউডেক্স লঞ্চ টেমপ্লেট। ঠিক আছে, তো আমাদের যে টপিক, সেখানে দেখা যাচ্ছে ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ফর ইসি2 ইনস্ট্যান্স, এটা আমাদের হয়ে গেল। এখন ক্রিয়েট ইসি2 ইনস্ট্যান্স ফ্রম লঞ্চ টেমপ্লেট, এটা আমরা দেখব। তো এক্ষেত্রে আমরা একটা ইসি2 ইনস্ট্যান্স ক্রিয়েট করি। এখন ক্রিয়েট ইসি2 ইনস্ট্যান্স ফ্রম লঞ্চ টেমপ্লেট, এখান থেকে কি করব, তো লঞ্চ ইনস্ট্যান্স ফ্রম টেমপ্লেট, সোর্স ফাইলটা কিন্তু সোর্স টেমপ্লেট কিন্তু এখন চলে আসে, যেটা আমরা করেছি এর আগে, আমি ওইটাই হচ্ছে সোর্স টেমপ্লেট। ভার্সন কোনটা, যেহেতু আমরা মডিফাই করিনি, একটাই তো করছি এখন পর্যন্ত, সুতরাং এটা ডিফল্ট একটাই নিয়ে নেছে। ঠিক আছে, এরপরে লঞ্চ ইনস্ট্যান্স ডিটেল যেটা নিয়েছে সেই এমআই পাবে। ইনস্ট্যান্স টাইপ যা যা আছে, এখন আপনি ইনস্ট্যান্সও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, দেখেন ব্যাস 48 এটা কিন্তু অলরেডি বসে গেছে, নেটওয়ার্ক সেটিংস এইটা বসে গেছে। অ্যাডভান্স ডিটেলে গিয়েও দেখে আসেন, ওই যে ওইটাই পড়ে গেছে, ক্লাউড এক্স পাবলিক সাবনেট ওয়ান লঞ্চ ইনস্ট্যান্স।
এখন লঞ্চিং ইনস্ট্যান্স, ইট ইজ সাকসেসফুলি ইনিশিয়েটেড লঞ্চ অফ ইনস্ট্যান্স। তো এটা আমরা দেখছি। এরপরে আমরা দেখব যে ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ফ্রম ইসি2 ইনস্ট্যান্স। যখন ইসি2 ইনস্ট্যান্স তৈরি হবে, এটা দিয়ে কিভাবে একটা লঞ্চ টেমপ্লেট আপনি করতে পারেন। এখন আমরা এটাকে একটু ওপেন করি, ইনস্ট্যান্স আইডিতে যাই, এটা ওয়েবসাইট ব্রাউজ করে দেখি। এটা নিশ্চয়ই এনজিএনএক্স পেয়েছে। ওয়েলকাম টু এনজিএনএক্স এসেছে। ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ফ্রম ইসি2 ইনস্ট্যান্স, এইটা আমরা দেখে আসি। এখান থেকে আমি টেমপ্লেট ক্রিয়েট করব। এটা হলো ইনস্ট্যান্স সামারি। এখান থেকে এই অ্যাকশনে যেতে হবে, এরপরে ইমেজ অ্যান্ড টেমপ্লেটস এ যেতে হবে। এখানে বলে দেবেন যে ক্রিয়েট টেমপ্লেট ফ্রম ইনস্ট্যান্স, এটা দেই, ঠিক আছে। টেমপ্লেট ভার্সনটা এখানে বলে দেই যে ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর এক্সাম্পল, এটা দিয়ে দিলাম। ইনস্ট্যান্স থেকে আমরা লঞ্চ টেমপ্লেট করতেছি। আপনার যে ইসি2 ইনস্ট্যান্স থেকে করতেছি, এই যে ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ইসি2 থেকে, তাহলে ইসি2 এর মধ্যে যদি উইন্ডোজ সার্ভার থাকে তাহলে এখানে উইন্ডোজ সার্ভার আসবে, যেটা থাকবে সেটা। এরপরে আপনার টি2 মাইক্রো, ঠিক আছে। এখন আমরা চেঞ্জ করে দেব, T3.micro নিচ্ছে। আবার একটা টেমপ্লেট করতেছি আমরা ইসি2 ইনস্ট্যান্স দিয়ে। তো সেইটার ইয়েটা রাখি, শুধু সার্ভার কম্পিউট ক্যাপাসিটি যেটা, র্যাম এবং প্রসেসর, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করতেছি। কিপিআরও চেঞ্জ করতে পারি, অ্যাজ ইট ইজ রাখি আমাদের, ঠিক আছে। তো এখানে ডোন্ট ইনক্লুড লঞ্চ টেমপ্লেট, মানে টেমপ্লেট করতে যখন যাবেন তখন সাবনেট দিবেন না, সিকিউরিটি গ্রুপ একটা দিতে পারেন, হ্যাঁ, ওইটাই থাকুক। অথবা এরপর অ্যাডভান্স নেটওয়ার্ক কনফিগারেশন কিছু করার দরকার নাই, ঠিক আছে। স্টোরেজ ভলিউমে এখানে আপনি চাইলে বাড়িয়েও নিতে পারেন। নতুন একটা 8 জিবি নেই ধরেন, ফর এক্সাম্পল সাইজ 10, 10 জিবি নিচ্ছে। এই আর কিছু দেওয়ার দরকার নাই, যা যা লাগে এখান থেকে পরে দিয়ে দিতে পারবেন। স্ন্যাপশট করবে কিনা, আইওপস কত নেবেন, ঠিক আছে, ভলিউম টাইপটা কি হবে, এসএসডি জিপি 2 নেই, কোনো ডেটা আপনি দেবেন না। এটার ভিতরে আছে কিন্তু, কিন্তু আপনি চাচ্ছেন না এগুলো দিতে, সেটাও দিতে পারেন, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমরা এটা দিয়েই করি। এটা একটা টেমপ্লেট হবে, লঞ্চ টেমপ্লেট। তাহলে আমাদের দুইটি হলো, একটা হয়েছে ক্লাউডেক্স স্যাম্পল আর একটা হচ্ছে ক্লাউডেক্স লঞ্চ টেমপ্লেট, যেটা আমরা আগে করেছিলাম। দুইটিরই দুই জিনিস, দুইটা টেমপ্লেট এখানে। এই জন্য এটা কিন্তু ভার্সন একটা, প্রথম ভার্সন। তাহলে আমরা যেটা করলাম, পরেরটাও করলাম একটা, আগে একটা করলাম, তাহলে এটাই হলো এই বিষয়টা যে ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট ফ্রম ইসি2 ইনস্ট্যান্স। তাহলে এখন ক্রিয়েট ইসি2 অটো স্কেলিং গ্রুপ তৈরি করতে পারি। আমাদের পরবর্তী যেটা ম্যানুয়াল অটো স্কেলিং, এইটা এখন প্রজেক্ট হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, আমরা অটো স্কেলিং গ্রুপ করব এবং ম্যানুয়াল অটো স্কেলিং আমরা দেখাবো এখন প্র্যাকটিস করে। তো আমরা যাচ্ছি সেইখানে, আবার এখানে। তো প্রথমেই নাম নেব কোনটা, ক্লাউড এক্স লঞ্চ টেমপ্লেট, প্রথম যে টি2 মাইক্রো দিয়ে আমরা যেটা নিয়েছিলাম। ভার্সন ডিফল্ট অন, যেহেতু মডিফাই করিনি, টেমপ্লেটের ভার্সনটা ওইটাই থাকবে। এবং এখানে কিছু আপনার ডেসক্রিপশন দেখে নিতে পারেন, লঞ্চ টেমপ্লেট, টি2 মাইক্রো, যা যা আছে, ঠিক আছে। এই যে টি2 মাইক্রো, এমআইআইডি, ব্যাস 48, সিকিউরিটি গ্রুপ, যা যা আছে, ঠিক আছে। ক্লাউড এক্স এএসজি, ঠিক আছে, এইটা দিয়ে নেক্সট দিতে হবে। এখন সেকেন্ড স্টেপে আসছে, চুজ ইনস্ট্যান্স লঞ্চ অপশনস। তাহলে নেটওয়ার্কটা কোথায়, মানে কোন নেটওয়ার্কে লঞ্চ করবে। হ্যাঁ, ক্লাউড এক্স ভিপিএস এর মধ্যে দেই। এই সাবনেট দুইটাই নিয়ে নিই করি, ঠিক আছে। আর এখানে অ্যাভেলেবিলিটি জোন ডিস্ট্রিবিউশনটা কি হবে, ইফ লঞ্চেস ফেল ইন অন অ্যাভেলেবিলিটি জোন, অটো স্কেলিং উইল অ্যাটেম্প্ট টু লঞ্চ ইন অ্যানাদার হেলথি অ্যাভেলেবিলিটি জোন। এটা সুবিধা হয়েছে, ব্যালেন্স বেস্ট এফোর্ট। হ্যাঁ, এরপরে আমরা নেক্সট দিয়ে দিই। লোড ব্যালেন্সিং যেটা বলছিলাম, যে লোড ব্যালেন্স এখন দেবো না, লোড ব্যালেন্স পরে অ্যাটাচ করব, লোড ব্যালেন্সার, ঠিক আছে। এটা আমরা করতেও পারি এখন, কিন্তু এইটা দিই। বিপিসি ল্যাটিস ইন্টিগ্রেশন অপশনস দরকার নেই, নো বিপিসি ল্যাটিস সার্ভিস। অ্যাপ্লিকেশন রিকভারি কন্ট্রোলার দরকার নেই। হেলথ চেক, যেটা টার্ন অন ইভিএস হেলথ চেক, ঠিক আছে। ইভিএস মনিটর, এটাও দরকার নাই, কারণ বাই ডিফল্ট ইসি2 হেলথ চেক যেটা, সেইটা এনাবেল করা আছে অটোমেটিক, এইটাই আপনার দরকার, ইসি2 হেলথ চেক, ঠিক আছে। এবং হেলথ চেক গ্রেস পিরিয়ড 30 সেকেন্ড দেয়া আছে। 60 সেকেন্ডের মধ্যে আপনার ইসি2 স্কিলিং গ্রুপ হেলথ চেক করবে যে হ্যাঁ সিস্টেম আপ আর ডাউন কিনা। নেক্সট দিয়ে দিই। গ্রুপ সাইজ কি দেবো আমরা, আমরা গ্রুপ সাইজ দেবো দুইটা, মানে ডিজার্ট ক্যাপাসিটি। এবং মিনিমাম দেবো একটা, ম্যাক্সিমাম দেবো তিনটা। এইটাই দিই, মানে 1 2 3, এই মানে এই ফর্মুলাতে দেই। একটা মিনিমাম, দুইটা ডিজার্ট, ম্যাক্সিমাম তিনটা। এরপরে দেখেন যে অটো স্কেলিং অপশনাল, নো স্কেলিং পলিসি, আমরা এখন পলিসি দেব না, মানে আমরা ম্যানুয়াল স্কেলিং করতেছি, কোনো স্কেলিং করতেছি না এখন, ম্যানুয়ালি আমরা স্কেল করে দেখব। ইনস্ট্যান্স মেনটেনেন্স পলিসি কি হবে, এটা কি নো পলিসি নাকি লঞ্চ বিফোর ইনিশিয়েটিং, টার্মিনেট অ্যান্ড লঞ্চ অ্যান্ড কাস্টম বিহেভিয়ার।
নো পলিসি, মিক্সড বিহেভিয়ার, নো পলিসি দিয়ে নেই। এখানে দেখেন ক্যাপাসিটি রিজার্ভেশন প্রেফারেন্স ডিফল্ট অটো স্কেলিং ইউজেস দ্য ক্যাপাসিটি রিজার্ভেশন প্রেফারেন্স ফরম ইয়ার লঞ্চ টেমপ্লেট। তো এখানে নেক্সট দেই। এই তো অ্যাড নোটিফিকেশন দেবো কিনা, আমরা নোটিফিকেশন অ্যাড করতে পারি, আমরা তো একটা আছে নোটিফিকেশন ক্লাউড এক্স এসএনএস টপিক। তো এখানে নেক্সট দেই। ট্যাগ আমরা দেবো না, ট্যাগ অপশনাল। এবার নেক্সট দেই। তাহলে একটা অটো স্কেলিং গ্রুপ ক্রিয়েট হলো। তো দেখেন আপডেটিং ক্যাপাসিটি এখানে হচ্ছে, আমরা এই ফাঁকে ইসি2 ইনস্ট্যান্সে যাই। ইসি2 ইনস্ট্যান্স মেশিন লঞ্চ করা শুরু করবে এখন। যখন এখানে আপডেট ক্যাপাসিটি হয়ে যাবে তখন সে অটোমেটিকলি এখানে তার যে স্ট্যাটাস মেনটেন করবে। এখানে ইনস্ট্যান্স একটা ক্রিয়েট করবে, মিনিমাম ইনস্ট্যান্স দেখেন দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট ডিজায়ার্ড সে রাখছে। এই যে রানিং ইনিশিয়ালাইজিং দুইটা এখানে অলরেডি, এটা আপডেটিং ক্যাপাসিটি মানে কি, সে অলরেডি ক্যাপাসিটি আপডেট করছে এবং অলরেডি এটা এস্টাবলিশড হয়ে গেছে ক্যাপাসিটি। ইনস্ট্যান্স দুই, রিজার্ভ ক্যাপাসিটি দুই, মিনিমাম এক, ম্যাক্সিমাম তিন। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি একটা কমিয়ে বাড়িয়ে দেখবো, মানে একটা রিমুভ করব, তারপরে দেখবো যে সে থাকে কি না এই অবস্থায়। দুইটাই মানে হয়ে গেছে। একটা দেখলাম কোনটা, 227 শেষে। ওইটা আমরা করলাম, এইটা কপি করে নেই, এইটা কপি করে এখানে দিই, দেখেন 227, 8.227 এই সার্ভারটা দেখা যাচ্ছে। এই আইডিটা নেই কপি করে, এইটা। ঠিক আছে, এটা রিমুভ করে দেই, ইনস্ট্যান্স টার্মিনেট। এখন আমরা ইনস্ট্যান্সে একটু খেয়াল করি, ইনস্ট্যান্সের দিকে তাকিয়ে থাকি। এখানে সিচুয়েশনটা এখন একটু দেখার চেষ্টা করি, হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য অটো স্কেলিং গ্রুপ। সে মিনিমামটা পর্যন্ত রাখবে। মিনিমাম একটা হলেও ঠিক আছে, কারণ আমরা দিয়েছিলাম কি অটো স্কেলিং গ্রুপে পলিসিতে কি দিয়েছিলাম, আমার মিনিমাম একটা পর্যন্ত সে রাখবে। কিন্তু ডিজায়ার্ড অ্যাটলিস্ট মানে যখন সে অটো স্কেলিং গ্রুপ লঞ্চ করবে তখন দুইটা ক্রিয়েট করে। আগে ম্যানুয়ালটা একটু দেখাই, আপনার ম্যানুয়াল স্কেলিংটা দেখেন এখন। এই যে দেখেন ইনিশিয়ালাইজিং হচ্ছে, সেইটা নিচ্ছে অর্থাৎ। তো দেখেন এইটা কিন্তু ইনিশিয়ালাইজিং হচ্ছে। তো আমরা দেখেন এখানে আমরা এইটা 13.8 দুইটাই, একটা হলো 23.119, একটা হলো 8.27, দুইটাই কিন্তু আমাদের পেয়েছে। তাহলে আমরা ম্যানুয়াল স্কেলিং করেও দেখলাম যে আমি যদি এখান থেকে রিমুভ করে দিই ইসি টু ইনস্ট্যান্স, এই যে ইনস্ট্যান্সে চাই আমরা আবার, এই যে দুইটা থেকে একটা যদি রিমুভ করে দেই তাহলে আমরা একটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আমরা দেখালাম যে দুইটাই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস করি, দুইটাই ডিলিট করে দিই। দুইটাই মনে করেন দরকার নাই, ডিলিট করে দেবো। সবসময় লঞ্চ টেমপ্লেট যেটা থাকবে কারেন্ট স্টেটটা মেনটেন করে রাখতে হবে ইউজিং এএমআই। আপডেটেড ইসি টু ইনস্ট্যান্স সার্ভার যেটা প্রোডাকশন সার্ভার, সেটার এএমআই আপনার আগে থেকেই লাগবে। সেইটা আপনার মানে এনশিওর করতে হবে। এরপরে আপনার অটো স্কেলিং লঞ্চ টেমপ্লেট করবেন, সেটা দিয়ে আপনার অটো স্কেলিং এর মধ্যে অ্যাটাচ করে দেবেন। শাটিং ডাউন হচ্ছে, একটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে, আর একটা হবে আর কি। ক্রিয়েট এ ম্যানুয়াল অটো স্কেলিং। হ্যাঁ, এই প্রজেক্টটা আমাদের কমপ্লিট হলো, ম্যানুয়াল অটো স্কেলিং। এই যে দেখছেন আরেকটা তৈরি হচ্ছে, মানে একটা হয়ে যাওয়ার পরে আরেকটা হচ্ছে। 2/2 সেক্স পাস্ট, একটা পাস হয়েছে আর একটা হচ্ছে। এই যে দেখেন, এইটা হলো ম্যানুয়াল স্কেলিং, যেখানে কোনো সিপি ইউটিলাইজেশন কোনো মনিটর করবে না, আপনি 100 করতেছেন না 80 করতেছেন না 99, কিছুই সে এখানে মনিটরিং করবে না। ম্যানুয়ালি আপনাকে রিমুভ করা লাগবে অথবা ইনক্রিজ করা লাগবে ওই গ্রুপের ভিতরে। এটা হচ্ছে ম্যানুয়াল স্কেলিং, বুঝতে পারছেন? তো আমরা এখন ডায়নামিকে যাই, কারণ এই সিম্পল বিষয় নিয়ে আমরা সময় ই না করে আমরা সামনের দিকে আগাই। আমরা ডায়নামিকটা দেখি এখন, ঠিক আছে? তো ডায়নামিকটা করতে হলে কি করতে হবে, অটো স্কেলিং গ্রুপ যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করব এখন, তাহলে এটাকে ডায়নামিক করে ফেলবো। এখন ম্যানুয়াল আছে, তাহলে অটো স্কেলিং গ্রুপে যাই। এই যে অটো স্কেলিং গ্রুপ, এইটা ওপেন করি। অটো স্কেলিং গ্রুপের ভিতরে ডায়নামিক অটো স্কেলিং বলে দিয়ে আসতে হবে। এই যে অটো স্কেলিং, এখন দেখেন এখানে ডাইনামিক অটো স্কেলিং কিছুই নাই। যেটা বলছিলাম আগে যে প্রেডিক্টিভ স্কেলিং পলিসি, প্রেডিকশন ওয়াইজ আপনি স্কেলিং পলিসি তৈরি করতে পারেন, প্রেডিক্টিভ। আর একটা হলো শিডিউল, আপনি শিডিউলও করতে পারেন যে আপনার ডাইনামিকলি স্কেল হবে, কিন্তু সেটা কোন সময় হবে, নির্দিষ্ট সময় বলে যখন আপনার ইউজার, সব ইউজার যখন কানেক্টেড হয় বা নির্দিষ্ট একটা সময় বা একটা দিন। হ্যাঁ, আপনার স্টুডেন্ট এক্সামের সময় ধরেন 10,000 20,000 স্টুডেন্ট এক্সাম দিবে, তখন তো আপনার লোড বেশি হবে, তখন তো ওই অ্যাপ্লিকেশনে আপনি জানেন আগে থেকেই যে ওই সময় কি হবে। আর প্রেডিক্টিভ স্কেলিং হলো আপনি জানেন না কোন সময় লোড হইতে পারে, সেই ক্ষেত্রে এইটা দিতে হবে। আর এটা হচ্ছে শিডিউল, আপনি জানেন আপনার কোন সময় স্কেলিং করতে হবে, আপনি নিজে নিজেই
শিডিউল ওয়াইজ করলেন। এখন ডাইনামিক স্কেলিংটা দেখবো আমরা আসলে মূলত। ক্রিয়েট ডাইনামিক স্কেলিং পলিসি। স্কেলিং পলিসির ভিতরে এখানে নাম দিব ক্লাউডেক্স স্কেল আউট। একটা দেবো স্কেল আউট, আর একটা করতে হবে স্কেল ইন, দুইটা পলিসি করতে হবে। ক্লাউড ওয়াচ অ্যালার্ম কিন্তু আমাদের এই মুহূর্তে নাই। ক্লাউড ওয়াচ অ্যালার্ম করে দিয়ে আসে। ক্রিয়েট ক্লাউড ওয়াচ অ্যালার্ম। তো অ্যালার্মের নাম দেব। এখানে মেট্রিকটা বলে দিতে হবে কিসের মেট্রিক মনিটরিং করবেন। ইসি টু ইনস্ট্যান্সে যাই। ইসি টু ইনস্ট্যান্সে এই যে গেলাম, ইসি টু ইনস্ট্যান্সে এখানে দেখেন কতগুলো বাই অটো স্কেলিং গ্রুপ দিতে হবে, কোন অটো স্কেলিং গ্রুপের আপনি করবেন সেইটাও বলে দিয়ে আসতে হবে। তাহলে আমরা যাই অটো স্কেলিং গ্রুপের নামটা কি সেইটা এখানে দেখিয়ে দিয়ে আসতে হবে। অটো স্কেলিং গ্রুপের নাম হয়েছে ক্লাউডেক্স এএসজি। এটা ওপেন করি। ওপেন করার পর এটা কপি করে নেই। তারপরে সিলেক্ট মেট্রিক এখানে সার্চ করি, সার্চ করলে এটা চলে আসবে। তাহলে এই সিপিইউ এখানে সিপিইউ ইউটিলাইজেশনটা নিতে হবে। একটাই নেই, সিপিইউ তো আমরা দেখবো, আমরা তো আর কিছু দেখবো না। সিলেক্ট মেট্রিক, সিপিইউ এখানেই চলে আসছে। যখন আমি স্পেসিফিক মেট্রিক অ্যান্ড কন্ডিশন দিয়ে দিতেছি অ্যালার্মের মধ্যে, আমি অ্যালার্ম ক্রিয়েট করতেছি। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যালার্ম। স্পেসিফিক মেট্রিক্স অ্যান্ড কন্ডিশনস এখানে বলে দিচ্ছেন আপনার নেম স্পেস কি ইসি টুর জন্য। ইসি টুর মনিটরিং করবেন মেট্রিক্স, এই জন্য এডাব্লিউএস ইসি টু। সিপি ইউটিলাইজেশন আপনার চেক করে দিয়ে আসলাম না ওইখান থেকে, ওই অটো স্কেলিং গ্রুপের নাম লিখলাম, তারপরে সিপি ওইখান থেকে আসছে এই পেজটা এতটুকু। ক্লাউড এক্স এএসজি অটো স্কেলিং গ্রুপের নেম আসছে। স্ট্যাটিক এভারেজ, পিরিয়ড কি 1 মিনিট। এরপরে দেখেন স্ট্যাটিক ইউজ এ ভ্যালু অ্যাজ এ থ্রেশহোল্ড। আমরা স্ট্যাটিক একটা ভ্যালু দেবো, অ্যানোমলি না। স্ট্যাটিক গ্রেটার দ্যান কি, এখানে গ্রেটার দ্যান দিতে হবে। গ্রেটার, গ্রেটার ইকুয়াল, আমরা গ্রেটার দিই। গ্রেটার দ্যান কত, 80। ওই যে আমরা বলেছি না সিপি ইউটিলাইজেশন গ্রেটার দ্যান 80 যখন হবে। এরপরে দেখেন যখন অ্যালার্ম আমরা সেট করলাম আমরা, ঠিক আছে, সিলেক্ট এক্সিস্টিং এসএনএস টপিক। আমাদের তো একটা এসএনএস টপিক আছেই, সেইটা আমরা দিয়ে দিই। এই যে দেবকুমার.আকাশ@gmail, এটা পড়ে গেছে। সেটা ইন অ্যালার্মে আসবে না কিসে আসবে, ইন অ্যালার্ম চলে আসবে। নেক্সট। এবার অ্যালার্ম নেম দিব ক্লাউডেক্স ব্যাস 48 হাইফেন ইন। এটা ইন করতেছি নাকি আউট করতেছি, আউট। তারপরে নেক্সট। হ্যাঁ, 80%, 80% হলেই সে এটা রেসপন্স করবে। এখানে বলে দেই থ্রেশহোল্ড স্ট্যাটিক হোয়েন এভার সিপি ইন্টেলিজেন্স ইজ গ্রেটার দ্যান 80। অ্যালার্মটা ক্রিয়েট করলাম আমরা। তো এই যে অ্যালার্মটা করলাম, এখন ডায়নামিক স্কেলিং পলিসির ভিতরে যাইয়ে এটা বলতে হবে, এই যে এখানে বলে দিতে হবে। এই যে এখন যেটা করলাম, এই যে ব্যাস 48 আউট। ঠিক আছে, এইটা বললাম। এখন অ্যাকশন এখানে দিব আমরা। ঠিক কি করবে, অ্যাড করবে না বাড়াবে, মানে কমাবে না বাড়াবে, অ্যাড করবে। অ্যাড করলে কয়টা অ্যাড করবে, একটা অ্যাড করবে, ক্যাপাসিটি একটা বাড়াবে। ওয়েট করবে কয় সেকেন্ড, 60 সেকেন্ড দিই। এই গেল আমাদের অটো স্কেলিং পলিসি ইন, মানে আউট করতেছি, মানে একটা বাড়াবে এটা। যেহেতু আউট মানে কি, হ্যাঁ, বাড়াবে। ক্রিয়েট দেই তারপরে, ঠিক আছে। একটা করা হয়ে গেল এই যে। তো এখন আমরা যাই আর একটা ই করবো। স্কেল ইনের বেলায় যেটা আছে দুইটা করতে হবে আমাদের, যদি আমরা চাই তাহলে দুইটা করতে হবে। এখন টার্গেট ট্র্যাকিং না, সিম্পল স্কেলিং দিব, ঠিক আছে। এইখানে দিব স্কেলিং পলিসি নেব ক্লাউডেক্স ব্যাস 48 ইন। ক্লাউড ওয়ার্কস অ্যালার্ম সেট করতে হবে, অ্যালার্ম নাই আমাদের, অ্যালার্ম দিতে হবে। ক্লাউড ওয়ার্কস অ্যালার্মে আবার যাই। গেলে পরে সেখানে ওই আগের মতন আমাকে মেট্রিক্স সিলেক্ট করা লাগবে। কোন ম্যাট্রিক্স নেব, সিপি ইউটিলাইজেশন, বাট কিসের জন্য নেব, মানে কোন রিসোর্সে নেব সেটা তো আমাকে ফাইন্ড আউট করা লাগবে। সিঙ্গাপুর রিজিয়ন তো নিশ্চয়ই, সেটা তো আগেই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে ইসি টু ইনস্ট্যান্স, ঠিক আছে। এরপরে ইসি টু ইনস্ট্যান্সের মধ্যে আছে কি অটো স্কেলিং গ্রুপ বাই নাইম, নেম দিয়ে আমি সার্চ করব। ঠিক আছে, ঠিক আছে। ক্লাউডেক্স এএসজি অটো স্কেলিং গ্রুপ আমরা জানি, এটা সার্চ দেব। সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমেই এই যে আসছে। নেটওয়ার্ক নেব না আমরা, সিপি ইউটিলাইজেশনটা কোন জায়গায় আছে, সিপি ইউটিলাইজেশন, এই যে শেষের দিকে, এই যে সিপি ইউটিলাইজেশন, এইটা দুইটা অ্যালার্ম। তো এখানে দিয়ে দেখেন অ্যাভারেজ, এবং এটা 1 মিনিট ই দিব, চেক করবে 1 মিনিট পর পর। থ্রেশহোল্ড কি দেবো, স্ট্যাটিক দিব। গ্রেটার দ্যান না, এটা হচ্ছে লেস দ্যান। লোয়ার দ্যান কি, 10% যখন চলে আসবে তখন এটা ইন হবে আর কি, তখন কমে যাইবে, সার্ভার রিমুভ করবে আর কি। এরপরে দেখেন এখানে সিলেক্ট অ্যান এক্সিস্টিং এসএনএস টপিক, ওইটাই দিই আগেরটা। এবং এখানে দেবকুমারের কাছে চলে যাবে, ল্যাম্পডা অ্যাকশন দিব না, অটো স্কেলিং আর অ্যাড করবো না। অ্যাকশন এগুলো কিছু দরকার নাই, ঠিক আছে। আমরা ডাইরেক্ট ওখানে নিজেই অ্যাটাচ করতেছি। আগে অ্যালার্ম করতেছি আর কি, বুঝছেন, অ্যালার্ম করে ওখানে অ্যাড করতেছি ম্যানুয়ালি। এই যে নেক্সট, নেক্সট দিয়ে এখানে নাম বলে দিতে হবে ক্লাউডেক্স ব্যাস ইন। ওইটা আউট দিয়েছিলাম, এইটা ইন দেবো। প্রিভিউ দেখতে পারেন এখানে, প্রিভিউ আসতেছে না। নেক্সট।
এখানে দেখেন সব চলে আসছে, এই যে এটা নিচে দেখা যাচ্ছে, 10-এর নিচে গেলেই এটা সার্ভার যা আছে সব রিমুভ করে দেবে। EC2 সিপি ইউটিলাইজেশন ক্লাউডে এক্সএসজি এভারেজ 1 মিনিট, থ্রেশহোল্ড স্ট্যাটিক লোয়ার, যখন সিপি ইউটিলাইজেশন লো হবে 10-এর নিচে, এইটা কিছু না, এটা নট ইম্পর্টেন্ট। তারপরে অ্যাকশন, হোয়েন ইন অ্যালার্ম সেন্ড নোটিফিকেশন টু ক্লাউড এক্স এসএনএস টপিক। অ্যালার্ম হলে আমার কাছে মেল যাইবে যে এখন একটা সার্ভার এই অবস্থায় আইছে। ঠিক আছে, এখন আমরা ক্রিয়েট অ্যালার্ম দেবো। অ্যালার্ম ক্রিয়েট করতেছি, বাট এখন পর্যন্ত কিন্তু এই যে দুই ইনসাফিসিয়েন্ট ডাটা, ইনেও আর আউট ওকে আছে, আর সমস্যা নাই কোনো। আউট ইজ ওকে, ক্লাউড এক্স ব্যাস 48 আউট যেটা সেটা নো প্রবলেম। আর এই ব্যাস ইন মানে কি, সে এখন ডাটা নিতেছে, চেক করতেছে যে আমি যে এখন করলাম ঠিক মতো করলাম কিনা এই যে। তো এটা ঠিক আছে, এখন আমরা এখানে যাই, এখানে গিয়ে আমাদের বাকি কাজটা করি। স্কেলিং পলিসি যেটা করতেছিলাম ইন, সেটার জন্য কাজ করি এবার। এখানে রিফ্রেশ দিতে হবে, নাহলে আসবে না এখানে। ঠিক আছে, এটা রিফ্রেশ দিলে এখন এখানে পাবে, এই যে 48 ব্যাস ইন, এখানে আবার 48 লেখি নেই। এইটাই মাইনাস করবে, রিমুভ করবে এবং এটা অন করবে। ক্যাপাসিটি একটা করে, ক্যাপাসিটি কমাই দেবে। তারপর ক্রিয়েট অ্যালার্ম। দুইটা আমাদের ডাইনামিক স্কেলিং পলিসি অ্যাড করা হয়েছে বাই ইউজিং সিম্পল স্কেলিং পলিসি। দুইটাই রানিং চলতেছে এবং স্ট্যাটাস ক্রিয়েটার। হ্যাঁ, লঞ্চ টেমপ্লেট তো একই। দুইটাকেই রিমুভ করে দেখি আমরা কি হয়। আমরা একবার রিমুভ করে দেখবো, একবার স্ট্রেস দিয়ে দেখবো। যেহেতু এখন আমরা ডাইনামিক, এটাকে কি বলে, ক্যাপাসিটি অ্যাড করেছি, ডাইনামিক স্ট্র্যাটেজি, হ্যাঁ পলিসি অ্যাড করেছি, এখন এইটা হবে। তো আমরা রিমুভটা আগে করে দেখি, এরপরে আমরা শেষে হ্যাঁ স্কেল আউট যেটা সেটা আমরা স্ট্রেস ইন দিয়ে করব, মানে স্ট্রেস টুলটা দিয়ে করব। হ্যাঁ, একটা লঞ্চ করছে। তাহলে আমাদের আজকে কি হলো, আমরা এটা যদি দেখিয়ে নেই, তারপর আমাদের ক্রিয়েট ডাইনামিক সিম্পল স্কেলিং, এইটা আমাদের হয়ে যাবে। EC2 ইনস্ট্যান্সের মধ্যেই যাই, এখানে উপরেই আছে, এই যে লোড ব্যালেন্সারে ক্লিক করি। হ্যাঁ, লোড ব্যালেন্সার অলরেডি আছে, আমরা এখানে আমরা অ্যাটাচ করে দেখতে পারি। এখানে কিন্তু আরেকটা বারে নাই। তো মিনিমাম স্টেটটা সে কিন্তু রাখছে। ঠিক আছে, তো আমরা এখন স্ট্রেস এখানে দেই, এটা ওপেন করি, এটাতে যাই, এটা কপি করি, অথবা এখান থেকেই যাই, কানেক্ট দেই। এখন ডাইনামিক পলিসি অ্যাপ্লাই হবে। শুধু স্টপ স্ট্রেস হাইফেন ওয়াই, কপি শুধু স্ট্রেস সিপিইউ থেকে 99% হয়ে যাবে। অটো স্কেলে EC2 ইনস্ট্যান্স ওপেন করে দেখতে হবে আমাদের যে কি অবস্থা। EC2 ইনস্ট্যান্স কে 1 মিনিট তো সময় নিতে হবে, 1 মিনিট গ্রেস টাইম পিরিয়ড, 1 মিনিট, 1 মিনিট মধ্যে সে বাড়ার কথা। ওর 49.8 এইরকম করে দেখাচ্ছে। তো আমরা EC2 ইনস্ট্যান্সে যদি যাই, যেখানে EC2 ইনস্ট্যান্স ওপেন করা আছে, আর অটো স্কেলিং গ্রুপ যেখানে আছে সেটা হচ্ছে এইটা। অ্যালার্মের অবস্থা, অ্যালার্মেও আমরা দেখতে পাবো ইন অ্যালার্ম, দেখছেন ইন অ্যালার্ম স্টার্টে আসছে। ক্লাউড এক্স ব্যাস ইন <10%, এখনো এখনো এটাই করে নাই। আমরা যদি ইসে যাই, এটার সিপিইউ, যে সিপিইউ এর মনিটরিং এ যাই, এটা একটা মনিটরিং টুল আছে, ঠিক সেখান থেকে মনিটরিং করতে পারবেন। এই যে সিপিইউ ইউটিলাইজেশন এখনো দেখেন কত, এখনো 10%ই রয়ে গেছে। ভিউ ইন মেট্রিক্স ওপেন করবেন, মেট্রিক্স থেকে ক্লিয়ারলি দেখতে পাবেন তখন। এখন এটা ডাটাটা আপডেট হয় নাই, এখনো 10 দেখাচ্ছে। ঠিক আছে, এইটা লাস্ট 1 আওয়ার পর্যন্ত এটা দেখাচ্ছে। আর এদিকে তো আমাদের ইউ করা আছে, তাই না, টপও দেওয়া আছে। এই যে 50%, 50%। এই যে ইনিশিয়ালাইজিং এখন হচ্ছে, দেখেন এখন হচ্ছে, মানে অ্যালার্ম স্টেটে চলে গেছে। ক্লাউড এক্স অ্যালার্ম স্কেল আউট। তো এখানে EC2 ইনস্ট্যান্সে যদি যাই, এখানে একটা EC2 ইনস্ট্যান্স বাড়ছে, একটা ইনিশিয়ালাইজেশন হচ্ছে আর কি অটোমেটিকলি। এইটা ডাইনামিকলি হচ্ছে, ঠিক আছে, একটা বেড়ে গেছে। তো আমরা 3টে পর্যন্ত আমাদের টার্গেট। ঠিক আছে, কারণ এইটাই আমি সবসময় 80%-এ যাচ্ছে। এখন এইটা যদি ওপেন করি, অ্যালার্মেই আমি দেখতে পাচ্ছি, দেখছেন মানে কত দূর গেছে আমাদের এইটা। এই যে মনিটরিং ভিউ ইন ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স দেখেন এখানে। এখন কি হয়েছে, লাস্ট এইটা 1 আওয়ার না দিয়ে এখান থেকে 15 মিনিট দেই লাস্ট। তো এখানে ছিল আগে 10%, পরে এটা হয়ে গেছে, এইখানে হয়ে গেছে 82%। 82 যখন হয়েছে, তখনই ওই মেশিন যেটা, প্রথম মেশিনটা তো চলতেছে, 82 পর্যন্ত সে নিচ্ছে বা 100% যাবে, কিন্তু সে তো আর ক্যাপাসিটি নাই বাকি করার। আমাদের পলিসিতে বলা আছে 80-র বেশি গেলেই সে নতুন করে ইনস্ট্যান্স লঞ্চ করবে। সেটাই এখন এখানে হচ্ছে। এখানে যদি আবার এখানে যাই, 3টেই বা হয়ে গেছে, দেখছেন 3টে পর্যন্ত সে করবে আর কি। এই 3টে পর্যন্ত সে বাড়াবে, তিনটাই মনে হয় যে এখন 2/2 6 পাস্ট।
আমাদের ডাইনামিক স্কেলিং পলিসিটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি আর কি। তাহলে তিনটে স্কেলিং আমরা দেখলাম যে আমরা এখন স্কেল আউট করে মানে আউট করলাম। এখন কি হলো এখানে, এখানে আমরা যদি অ্যালার্মে যাই, অ্যালার্ম গিয়ে একটু রিফ্রেশ করি পেজটা, আবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করব, স্ট্রেস এখন বন্ধ করে দেই। তাহলে দেখেন কিছুক্ষণ পর আবার কি ঘটে। ম্যাট্রিক্স বাড়তেছে। ওই ম্যাট্রিক্সকে কি করছেন আপনি, ম্যাট্রিক্সকে আপনি ডাইনামিকলি মনিটরিং করে সেটা ওই পলিসির সাথে অ্যাটাচ করে দিতেন। আপনারা যদি আবার যান সেই অটো স্কেলিং পলিসির ভিতরে, এডিট, এডিট দিয়ে এইখানে অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক গেটওয়ে লোড ব্যালেন্সার টার্গেট গ্রুপ, কোনটা এইটা, অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক এবং গেটওয়ে লোড ব্যালেন্সার, তারপরে আপনি এখানে কোনটা দেবেন, টার্গেট গ্রুপ কোনটা সেটা দিয়ে দেবেন। মানে আপনার কোন টার্গেট গ্রুপ ইউজ করবেন সেইটা। ধরেন এখান থেকে ক্লাউড এক্স টিজি 100 যেটা, এটা আমরা টার্গেট গ্রুপ গ্রুপ হিসেবে সেট করলাম। এই তারপর আপডেট দেবো, দেখেন এই ওই টার্গেট গ্রুপের ভিতরে এই অটো স্কেলিং গ্রুপ অ্যাড হয়ে গেছে। এখানে টার্গেট গ্রুপে যাই, মূলত টার্গেট গ্রুপে দেখতে হবে তো। এই টার্গেট গ্রুপে যাই, এখানে দেখেন তিনটে বসে গেছে, তিনটে রেজিস্টার হয়ে গেছে টার্গেট অটোমেটিকলি ওইখানে করছি, এখানে হয়ে গেছে। এটা মানে তিনটে হেলদি, মানে তিনটে তো চালু আছে যার কারণে হেলদি। আমরা এখন লোড ব্যালেন্সার দিয়েও দেখতেও পাবো ওইটার ভিতরে। আমরা লোড ব্যালেন্সারে গিয়ে আমাদের যে ডিএনএস নেমটা আছে সেটা দিয়ে একটু পয়েন্ট আউট করে দেখি কাজ করে কিনা। সিকিউরিটি গ্রুপ সব ঠিক থাকে তাহলে কাজ করবে। ইসি2 ইনস্ট্যান্সে গিয়ে ওইটা সিকিউরিটি গ্রুপ তো সবারই একরকম। এই যে সিকিউরিটি গ্রুপ, সিকিউরিটি গ্রুপ ইনে যায়, ক্লাউড এক্স ব্যাস 48, এডিট ইনবাউন্ড রুল। তাহলে এডিট ইনবাউন্ড রুল এখানে আমার বলে দিতে হবে না যে ওই লোড ব্যালেন্সার থেকে এখানে অ্যাক্সেস করতে পারবে, সেটা তো নাই। লোড ব্যালেন্সার থেকে যদি অ্যাক্সেস না করতে পারে তাহলে তো আর কাজ হবে না। হ্যাঁ সেইটা বলতে হবে। তাহলে লোড ব্যালেন্সারটা কোথায়, এইখানে ইসি2 ইনস্ট্যান্সের মধ্যে। এই যে লোড ব্যালেন্সার, লোড ব্যালেন্সারের জন্য আলাদা সিকিউরিটি গ্রুপ হয়েছে। এই যে সিকিউরিটি, সিকিউরিটির মধ্যে দেখেন সিকিউরিটি গ্রুপ পড়ে গেছে। এই যে সিকিউরিটি গ্রুপটার নামটা কি, এই সিকিউরিটি গ্রুপের এইটা, এটা রুলটার এইটা হচ্ছে এইটা, আইডিটা কই এইটা, এটা কপি করে নেই। এই যে ইসি2 ইনস্ট্যান্স, এইটা ওপেন করি, ক্লাউড এক্স ব্যাস 48 এসডি। এই ইনবাউন্ডে যাই, এখানে অ্যাড দিতে হবে কি, অ্যাড রোল কাস্টম কি অল দেই। আমরা তো মানে সব ধরনের এইটটি পোর্ট দিতে পারি, অল ট্রাফিক দেই, সিকিউরিটি গ্রুপ এইটা দিতে হবে। তো এইটা দিয়ে দিলাম, মানে ওইখান থেকে ওখানে অ্যাক্সেস করতে পারে কিনা। এখন যদি এখানে দেখি, এই যে চলে আসছে। এখন যখন আমি লোড ব্যালেন্সারকে বললাম তুমি অ্যাক্সেস করতে পারবা, তখনই সে পারলো। আমি বন্ধ করে দিলে আর লোড ব্যালেন্সারের ক্ষমতা নেই আমাকে অ্যাক্সেস করার। লোড ব্যালেন্সার এখন পাওয়া গেছে, কিন্তু এসটিডিবিএস কিন্তু সিকিউর না। এখন এইটা ইয়ে করতে হবে, মানে রাউট 53-তে ইয়ে করতে হবে। আর এইটার সাথে এসএসএল আছে কিনা সেটাও তো দেখতে হবে। এখান থেকে রাউট 53-তে যাই, ডিএনএস রেকর্ডটা আছে কিনা এখনো, জাস্ট ওইটা চেক করার জন্য। থাকলে তো আমরা ক্লাউড এক্সপার্টস ট্রেনিং দিয়েই দেখবো। তাহলে এখানে যাই, হোস্টের জোনে যাই, হোস্টের জোন থেকে ক্লাউড এক্সপার্ট ট্রেনিং, এখানে একটা এ রেকর্ড থাকার কথা, ক্লাউড এক্স, এই যে এইটা দেখি, এই যে এটা লোড ব্যালেন্সারই আছে। তার মানে দ্যাট উইল ওয়ার্ক। কি দেবো এখানে, cloudexperts.10, এই ওয়েবসাইট পেয়ে গেছে। এই যে ওয়েবসাইট পেয়েছি, এইটা হচ্ছে ওয়েলকাম টু এনজিএনএক্স, কিসের মধ্যে এটা, অটো স্কেলিং গ্রুপের মধ্যে। তো এদিকে দেখা যাক আমরা কি করলাম। এদিকে ড্যাশবোর্ডে যাই, ইসি2 ইনস্ট্যান্স কয়টা রানিং সেইটা একটু দেখি। এখন এক্সিকিউট হবে আর কি, এখনো তিনটে আছে। যেটা আমরা ওই কমে যাবে সেই পলিসিটা এখনো হয় নাই, শুরু হয় নাই। তিনটে ইসি2 ইনস্ট্যান্স থেকে তখন একটা হয়ে যাবে তখন। তো আমরা দেখালাম এর মধ্যে, আমরা দেখালাম লোড ব্যালেন্সকে কানেক্ট করে দেখালাম ইন্টিগ্রেশন উইথ এডব্লিউএস ইলাস্টিক লোড ব্যালেন্সিং সার্ভিস বিটুইন অটো স্কেলিং গ্রুপ, আমরা দেখালাম সেটা। এখানে আমরা দেখালাম যে ইন্টারনেট থেকে, ইন্টারনেট গেটওয়ে হয়ে আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার হয়ে গেলাম কোথায়, ইসি2 ইনস্ট্যান্সের মধ্যে। এখন আমার কাছে দুইটা অ্যাভেলেবিলিটি জোন ছিল, অ্যাভেলেবিলিটি জোন এ, অ্যাভেলেবিলিটি জোন বি। ডেফিনেটলি দেয়ার আর টু সাবনেটস। তো পারফেক্টলি ম্যাচিং উইথ দিস আর্কিটেকচার ডায়াগ্রাম। এখানে স্ট্যাটাসটা দেখি, এখানে এখানে অ্যালার্মে দেখি, এই যে অ্যালার্ম ইন আসছে দেখেন, ক্লাউড এক্স অ্যালার্ম ইন এতক্ষণ পরে আসছে। মানে অ্যালার্ম ইন আসার মানে হলো যে আমরা যে অ্যালার্মটা করেছিলাম ক্লাউড এক্স অ্যালার্ম ইন, সেইটা এখন এক্সিকিউট হয়েছে। ঠিক আছে, এইখানে করলাম এটা। তো এখানে এটা করলাম এখন, সেইটা এক্সিকিউট এখানে হবে, একটু সময় নেবে। একটা সার্ভার কমে যাবে অবশ্যই, এখান থেকে একটা সার্ভার কমে যাবে, তারপর ডিজায়ার্ড লেভেলে থাকবে আর কি। তো টপে দেখি, এখানে টপের কমান্ডটা টিওপি, সেখানে একটাই দেখা যাচ্ছে, এই যে 0.0% সিপিইউ আছে, বাকি দুইটা চলে গেছে।
আর দুইটা নাই এখানে, রানিং তিনটে ছিল, এখন দুইটা হয়ে গেছে। ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট ইসি টু অটো স্কেলিং। আপনি দেখতে পাচ্ছেন আমরা করালাম যে প্রথমে দেখালাম কি, প্রথমে এখানে যদি এখানে একটু ওভারভিউ দিয়ে আসি, অটো স্কেলিং এর মধ্যে ম্যানুয়াল অটো স্কেলিংটা আমরা করলাম প্রথমে, মানে আমরা নিজেরাই ম্যানুয়ালি ইসি টু ইনস্ট্যান্স সার্ভার রিমুভ করে দেখলাম যে এটা নিজে নিজে আবার ই করে কিনা, মানে ডিজায়ার্ড স্টেটে আসে কিনা, সেটা পারফেক্টলি ডিজায়ার্ড স্টেটে আসছে, মিনিমাম অথবা ডিজায়ার্ড স্টেট যেটাই বলেন সেখানে আসছে। ঠিক আছে। এরপরে আমরা কি করলাম, একটা ডাইনামিক সিম্পল পলিসি অ্যাটাচ করলাম, সেখানে আমরা স্কেল ইন এবং স্কেল আউট পলিসি দিয়ে দিলাম, অ্যাটাচ করলাম। ঠিক আছে। তো দেওয়ার সাথে সাথে এটা কিন্তু স্কেল আউট হলো, অর্থাৎ একটা ছিল তখন মিনিমাম ইয়েতে, সেখান থেকে তিনটে হয়ে গেল। এবং যখন আমরা এটাকে আবার স্কেল ইন করলাম, ঠিক আছে, তখন দুইটা রিমুভ হয়ে একটার মধ্যে চলে আসছে, তখন একটা সার্ভার হয়ে গেছে, এখন আর লোড নাই, অর্থাৎ তার সিপি ইউটিলাইজেশন এখন 10-এর নিচে চলে আসছে। ঠিক আছে, যার কারণে এটা 10-এর নিচে নিচে চলে আসছে যে, সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। এই যে ইউটিলাইজেশন মনিটর, যদি এখানে আমরা 30 মিনিট না দিয়ে 45 মিনিট দেই, তাহলে এখানে দেখি যে এখন কি অবস্থা হয়ে গেছে, একদম জিরো ইয়েতে চলে আসছে। দিস ইজ অটো স্কেলিং। এখন তো এটা তো ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের এখানে, যে মিনিমাম স্টেট যেটা সেটাই চেয়েছি আমরা, সেইটাই আসছে। ঠিক আছে। তো এইটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট করছি। কোনটা করছি আমরা, এইটা কমপ্লিট করছি। উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড, হ্যাঁ, ক্রিয়েট ডাইনামিক্স স্কেলিং পলিসি, এইটা আমরা করলাম। এরপরে সেট আপে স্কেল অ্যান্ড লোড ব্যালেন্স অ্যাপ্লিকেশন, সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, আমাদের তাহলে এই প্রজেক্টগুলো আমাদের কমপ্লিট হলো।